ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় এইচএসসি ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা প্রাচীনকাল থেকেই সম্পদের আকর্ষণে ভারতবর্ষে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে। এদের একটি অংশ ছিল বণিক। এর মধ্যে ইউরোপীয় বণিকরা এসেছিল মূলত তিনটি কারণে: মশলা, সুগন্ধি দ্রব্য এবং সিল্ক। ইউরোপে শুকনো মাংসসহ খাবারকে সুস্বাদু করার জন্য মশলার চাহিদা ছিল ব্যাপক। তখন সুগন্ধি দ্রব্যকে সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো। তাছাড়া ভারতের উন্নত মানের বস্ত্র, বিশেষ করে রেশমের কাপড় ও মসলিনকে ইউরোপীয় উল কিংবা লিলেন কাপড়ের তুলনায় অভিজাত গণ্য করা হতো। প্রাচীন ও মধ্যযুগে ইউরোপ থেকে স্থলপথে মধ্য এশিয়া হয়ে ভারতবর্ষে বাণিজ্য পরিচালনা করা ছিল যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ। এ কারণে ইউরোপীয় বণিকরা ভারতে আসার জলপথ আবিষ্কারে আগ্রহী ছিল। আর নৌপথ আবিষ্কারের প্রথম প্রচেষ্টা চালায় পর্তুগাল ও স্পেনের নাবিকরা। পর্তুগিজ নাবিক ও অভিযাত্রী ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছতে সক্ষম হন। এ নতুন জলপথ আবিষ্কার হওয়ায় ভারতবর্ষের সাথে ইউরোপের তুলনামূলকভাবে নিরাপদ বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। বিষয়টি শেষ পর্যন্ত ভারতের ইতিহাসের গতিধারায় আমূল পরিবর্তন আনে। পর্তুগিজদের অনুসরণ করে একে একে ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসি ও ইংরেজ বণিকরা ভারতবর্ষে আসে। তবে একমাত্র ইংরেজরাই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়। ইংরেজরা বাণিজ্য করতে এলেও ভারতের স্থানীয় রাজন্যবর্গের অন্তর্কলহের সুযোগ নিয়ে এখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করে। চূড়ান্ত পর্যায়ে ইংরেজরা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে। বাংলার নবাব ইংরেজদের সঙ্গে পলাশীর প্রান্তরে এক প্রহসনের যুদ্ধে হেরে যান। বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে ভারতে ইংরেজদের ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহ। পর্তুগিজ। ভারতবর্ষে ইউরোপীয়দের ব্যাপকভাবে আগমন ঘটে মুঘল আমলে। মুঘলদের চরম কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দুর্বল নৌশক্তির ফলে ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থা তেমন শক্তিশালী ছিল না। ফলে পঞ্চদশ শতকে তুলনামূলকভাবে উন্নত সমরাস্ত্র ও রণকৌশল সমৃদ্ধ ইউরোপীয় নৌযোদ্ধারা বণিকের ছদ্মবেশে ভারতের সমুদ্র ও নদী তীরবর্তী কতিপয় স্থানে বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং ক্রমে ভারতের মূল ভূখণ্ডের অভ্যন্তরে তাদের বাণিজ্য সম্প্রসারণ করতে সক্ষম হয়। এক্ষেত্রে পর্তুগিজরা পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। অতঃপর একে একে ডাচ, ডেনমার্ক, ফরাসি ও ইংরেজরা আগমন করে। শেষ পর্যন্ত ইংরেজরা অপর সব ইউরোপীয় বণিকদের পরাস্ত করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি পর্তুগাল থেকে ভারতে আসার জলপথ, যা ভাস্কো দা গামা তৈরি করেছিলেন। পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। পর্তুগিজ বণিকরা মধ্য সাগরীয় অঞ্চলের ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়ে বিকল্প জলপথ ভারতবর্ষে আসার চেষ্টা করে। 1498 খ্রিস্টাব্দের 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দীর্ঘ পথে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ অতিক্রম করে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছতে সক্ষম হন। পর্তুগিজ নাবিকরা তখন কালিকটের জামোরিন শাসক ও কোচির শাসকের দ্বন্দ্বের সুযোগ নিয়ে কালিকটের কাছাকাছি ফোর্ট ম্যানুয়াল নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করে। এটি ছিল ভারতে প্রথম পর্তুগিজ তথা ইউরোপীয় বসতি। কালিকট বন্দরটি স্থাপন করেছিল আরব বণিকরা। এই বন্দরের মাধ্যমেই তারা ভারত মহাসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। কথিত আছে, পর্তুগিজ বণিক আলভারেজ ক্যাব্রাল কালিকটে অবস্থানরত আরব বণিকদের হত্যা করে কালিকটে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এরপর পর্তুগিজরা ভারত মহাসাগরের বাণিজ্য অটোমান তুর্কিদের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়। 1515 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল ফ্রান্সিসকো ডি আলমেইডাকে ভারতে তার ভাইসরয় নিয়োগ করে পাঠান। একই বছর পর্তুগিজরা কান্নুর দখল করে শ্রীলঙ্কায় পৌঁছে। 1506 খ্রিস্টাব্দে পর্তুগিজ নৌবহর টিস্ট্রাও ডি চুনহা এবং আপনসো ডি আলবুকার্কের নেতৃত্বে লোহিত সাগরে প্রবেশ করে। 1507 খ্রিস্টাব্দে তারা মাস্কাট সাগরের কর্তৃত্ব দখল করে ভারত মহাসাগরের দিকে দৃষ্টি দেয়।
1509 খ্রিস্টাব্দে দিউর যুদ্ধে পর্তুগিজরা বাইজান্টাইন সুলতান, মিশরের মামলুক সুলতান এবং দক্ষিণ ভারতের গুজরাটের সুলতানের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। এর মাধ্যমে তারা ভারত মহাসাগরের কৌশলগত কর্তৃত্ব দখল করতে সক্ষম হয়। পর্তুগিজদের বিজয়ের ফলে তুর্কি ও মিশরীয়রা ভারত মহাসাগরের থেকে তাদের নৌবাহিনী প্রত্যাহার করে নেয়। ফলে এশিয়া তথা ভারতবর্ষে পর্তুগিজ প্রাধান্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। 1538 খ্রিস্টাব্দে দ্বিতীয় দিউর যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারত মহাসাগরে পর্তুগিজ কর্তৃত্ব পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজ নৌসেনানায়ক আল বুকারকি বিজাপুরের সুলতানের কাছ থেকে দক্ষিণাত্যের সবচেয়ে সমৃদ্ধ বন্দর গোয়া দখল করেছিলেন। কালক্রমে গোয়া ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। মূলত আল বুকারকি ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি করে দিয়েছিলেন। তার অনুসৃত পথ ধরে অল্প কিছুদিনের মধ্যেই পরবর্তী পর্তুগিজ শাসকরা ভারতের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, ডেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ ইত্যাদি বন্দরে, পশ্চিম বাংলার হুগলিতে এবং শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে শক্তিশালী বাণিজ্য ঘাঁটি নির্মাণ করতে সক্ষম হন। 1517 খ্রিস্টাব্দে জোয়াও দা সিলভেরো নামের এক পর্তুগিজ নৌসেনা নৌবহর নিয়ে বাংলার চট্টগ্রাম বন্দরে উপস্থিত হন, কিন্তু তিনি চট্টগ্রামে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করতে পারেননি। দিল্লির সুলতান শের শাহের হাত থেকে রক্ষা পেতে বাংলার সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য পাওয়ার আশায় 1538 খ্রিস্টাব্দে তাদের চট্টগ্রাম, সপ্তগ্রাম ও হুগলিতে বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের উত্থানের পথ প্রশস্ত হয়। 1579 ও 80 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরও পর্তুগিজদের হুগলিতে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করার অনুমতি দেন। পরে হুগলি ভারতে পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এর অল্পকালের মধ্যেই শ্রীপুর, ঢাকা, যশোর, বরিশাল প্রভৃতি স্থানে পর্তুগিজদের ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। বাণিজ্য ঘাঁটি নির্মাণের পাশাপাশি পর্তুগিজরা বাংলাসহ ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ব্যাপক মিশনারি কার্যক্রম শুরু করে। হুগলি, ব্যান্ডেল, শ্রীপুর এসব স্থানে তারা গির্জা নির্মাণ করে। বাংলার নিম্নশ্রেণীর লোকের উপর পর্তুগিজদের ব্যাপক প্রভাব ছিল। বাংলার শাসকদের উদারতা ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা অনেক সময় জোর করে স্থানীয় লোকজনকে খ্রিস্ট ধর্ম দীক্ষিত করত। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অনেক পর্তুগিজ মুঘল নৌবাহিনী এবং 12 ভূঁইয়াদের নৌ ও সেনাবাহিনীতে চাকরি নেয়। 12 ভূঁইয়াদের মধ্যে যশোরের রাজা প্রতাপাদিত্য রায় এবং কেদার রায় তাদের সেনাবাহিনীতে পর্তুগিজদের গোলন্দাজ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অনেক পর্তুগিজ জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের কেউ কেউ মুঘল সম্রাট কিংবা বাংলার নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করত। প্রতাপশালী কেউ সুযোগ পেলে স্থানীয়দের উপর অত্যাচার ও লুটপাট চালাত। পর্তুগিজ জলদস্যুরা সাগরে লুটপাট চালানো ছাড়াও এদেশের নিরীহ মানুষকে ধরে নিয়ে বিদেশে দাসী হিসেবে বিক্রি করত। পর্তুগিজ সেনারা জোর করে এদেশের মেয়েদের বিয়ে করত। পর্তুগিজরা মুঘল সম্রাটদের আনুগত্য স্বীকার করত না। চট্টগ্রাম ও হুগলির পর্তুগিজ উপনিবেশ প্রায় স্বাধীনভাবেই চলত। তাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও শক্তিশালী নৌবাহিনী এক পর্যায়ে মুঘল সম্রাট এবং বাংলার নবাবদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ, দস্যুতা ও অত্যাচার বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের হুগলি কুঠি থেকে বিতাড়িত করেন। আরাকানের রাজা পর্তুগিজদের দিয়াঙ্গার ঘাঁটি গড়িয়ে দেন। 1616 খ্রিস্টাব্দে আরাকান রাজ সন্দ্বীপের ফিরিঙ্গি অধিনায়ক গঞ্জালেসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করে নেন। পরবর্তীকালে বাংলার সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। ইতোমধ্যে ভারতবর্ষে অন্য ইউরোপীয় বণিকদের আগমন ঘটে এবং তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে পর্তুগিজরা শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয়। তবে গোয়া 1961 সাল পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল। ভারতীয় সভ্যতায় পর্তুগিজদের অবস্থান। বাংলা তথা ভারতবর্ষে পর্তুগিজদের অবস্থান ছিল স্বল্পস্থায়ী। তবুও এদেশের খাদ্য, পোশাক, শিক্ষা, ধর্ম, ভাষা ইত্যাদি ক্ষেত্রে তারা যথেষ্ট অবদান ও প্রভাব রেখে গিয়েছে। নৌ অভিযাত্রায় পারদর্শী পর্তুগিজরাই প্রথম ইউরোপের সঙ্গে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করে।
বাংলা সব প্রধান জলপথও তাদের আবিষ্কার করা। পর্তুগিজরা বাঙালি নাবিকদের নৌবিদ্যায় প্রশিক্ষণ দিয়েছিল। এর ফলে বাংলার বণিকরা নিজেরাই সাগরপথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংযুক্ত হতে পেরেছিল। মূলত পর্তুগিজদের আবিষ্কৃত বাংলার অভ্যন্তরীণ জলপথগুলো ব্যবহার করেই অন্য ইউরোপীয় বণিকরা নদীবহুল বাংলায় ছড়িয়ে পড়ে। পর্তুগিজরা এদেশে বিভিন্ন নতুন সবজি ও ফলের প্রচলন ঘটায়। এগুলোর মধ্যে লাল আলু, পেঁপে, কামরাঙা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, মরিচ, জলপাই বিশেষভাবে উল্লেখযোগ্য। পর্তুগিজরা চীন, ব্রুনাই, মালাক্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মশলা, রং, কড়ি, কর্পূর ইত্যাদি এনে উপমহাদেশে বিক্রি করত। আবার এদেশ থেকে সুতি ও রেশমি কাপড়, পাট, তামাক, চামড়া, চাল, ডাল, ঘি, তেল, মধু ও মোম প্রভৃতি বিভিন্ন দেশে নিয়ে যেত। বাংলা ব্যাকরণ সংকলনে পর্তুগিজদের অবদান আছে। পর্তুগাল থেকে আসা পাদ্রি মনোয়েল দি এস সুম্পাসাও একটি বাংলা ব্যাকরণ এবং একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেছিলেন। 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত বাংলা ব্যাকরণটি বাংলা ভাষার সবচেয়ে পুরনো ব্যাকরণ হিসেবে বিবেচিত হয়। 1734 খ্রিস্টাব্দে একই লেখকের রোমান হরফে লেখা লিসবন থেকে মুদ্রিত কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি বিকাশমান বাংলার গদ্যের গোড়ার দিকের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। বাংলা ভাষায় অনেক পর্তুগিজ শব্দ প্রবেশ করেছে, যেমন সাবান, বালতি, আলপিন, বারান্দা, জানালা, তোয়ালে, কেদারা প্রভৃতি। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলায় ব্যাপকভাবে পর্তুগিজ ভাষার চর্চা হয়েছিল। এমনকি ভারতে আসা অন্য ইউরোপীয়রাও কখনো কখনো পর্তুগিজ ভাষা ব্যবহার করত। পর্তুগিজরা ভারতে ভারতীয় পর্তুগিজ আন্তঃবিবাহের প্রচলন ঘটায়। তাদের অনেকে বিয়ে করে এ দেশবাসীর সাথে মিশে যায়। ওলন্দাজ ও দিনেমার। হল্যান্ড বা নেদারল্যান্ডসের অধিবাসীরা বাংলায় ওলন্দাজ হিসেবে বিবেচিত বা পরিচিত। ভারতবর্ষে অন্য ইউরোপীয় বণিকদের সাফল্যে ওলন্দাজদের আকৃষ্ট করেছিল, তবে তারা ভারতে আসে পর্তুগিজদের আগমনের প্রায় 100 বছর পর। 1595 খ্রিস্টাব্দে প্রথম নেদারল্যান্ডসের বণিকদের 4টি বাণিজ্য জাহাজ আফ্রিকার উত্তমশা অন্তরীপ অতিক্রম করে সুদূর ভারতের দিকে যাত্রা করে। 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজ বণিকরা ভারতে আসে এবং কালিকট ও নাকাবট্টমে বাণিজ্য কুঠি নির্মাণ করে। ক্রমে তারা ভারতের অন্যান্য স্থানেও বাণিজ্য সম্প্রসারণ করে। 1607 খ্রিস্টাব্দে বাংলার সাথে ওলন্দাজদের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়, তবে ওলন্দাজরা পশ্চিম বাংলার হুগলির কাছে চুঁচুড়ায় তাদের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে তার বেশ কয়েক বছর পর 1635 খ্রিস্টাব্দে। চার্লস স্টুয়ার্টের মতে ওলন্দাজরা বাংলার সুবাদার শায়েস্তা খানের সনদ নিয়ে 1676 খ্রিস্টাব্দে চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুরে বাণিজ্য কুঠি নির্মাণ করে। পরবর্তীকালে তারা কাশিমবাজার, বরাহনগড় ও পাটনায় আরও 2টি কুঠি নির্মাণ করেছিল। দিল্লির মুঘল সম্রাট ফররুখশিয়ার তাদের হ্রাসকৃত শুল্কে শতকরা 3.5 টাকার পরিবর্তে শতকরা 2.5 টাকায় বাণিজ্য করার অনুমতি দেন। ভারতে ওলন্দাজরা প্রথম দিকে ইংরেজদের সাথে চুক্তি করে রেশমি সুতা, সুতি কাপড়, চাল, ডাল ও তামাক ও দেশ থেকে রপ্তানি করত এবং অন্যান্য এশীয় দেশ থেকে মশলা আমদানি করত। তারা মূল্যবান পাথর, কাপড়ে ব্যবহারের নীল, আফিম, সিল্ক ইত্যাদি পণ্যের বাণিজ্যের সাথে যুক্ত ছিল। তবে মাত্র 2 বছরের মধ্যে ইংরেজদের সাথে ওলন্দাজদের বিরোধ দেখা দেয় এবং বাণিজ্য চুক্তি ভেঙে যায়। ফলে ইংরেজ ও ওলন্দাজরা দ্বন্দ্বে লিপ্ত হয়। অন্যদিকে বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করায় ক্রমেই এখানকার শাসনকর্তাদের সাথেও ওলন্দাজদের প্রবল বিরোধ দেখা দেয়। ইংরেজরা এই সুযোগ গ্রহণ করে ওলন্দাজ কুঠিগুলো দখল করে নেয়। ফলে উপমহাদেশে ওলন্দাজদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অন্যদিকে বাংলায় ইংরেজদের ক্ষমতা ও প্রতিপত্তি বেড়ে যায়। পলাশী যুদ্ধের পর বাংলার পুতুল নবাব মীর জাফরের সাথে ইংরেজদের দ্বন্দ্ব শুরু হলে ওলন্দাজরা মীর জাফরের সহায়তায় এগিয়ে আসে। তারা সাময়িকভাবে ইংরেজদের ক্ষমতা খর্ব করে নিজেদের বাণিজ্যিক সুবিধা পুনরুদ্ধার করে, কিন্তু 1759 খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধে পরাজিত হয়ে ওলন্দাজরা বুঝতে পারে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়।
ধীরে ধীরে তারা কোণঠাসা হয়ে পড়ে এবং 1805 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলে চলে যায়। ওলন্দাজরা সেখানেই উপনিবেশ স্থাপন করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বেশ কিছুদিন টিকে ছিল। দিনেমার। ডেনমার্কের অধিবাসীরা বাংলায় দিনেমার বা ইংরেজিতে ড্যানিশ নামে পরিচিত। পর্তুগিজ ও ইংরেজ বণিকদের সপ্তদশ শতকের রমরমা মশলা বাণিজ্যের কথা জানতে পেরে ডেনমার্কের বণিকরা ভারতবর্ষে আসার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকরণে 1616 খ্রিস্টাব্দে 17 মে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। সে বছর ডেনমার্ক নরওয়ের রাজা চতুর্থ ক্রিস্টিয়ান এ কোম্পানিকে ভারতবর্ষের সাথে একচেটিয়া বাণিজ্য করার জন্য 12 বছর মেয়াদী সনদ প্রদান করেন। 1618 খ্রিস্টাব্দে মার্সেলিস ডি বসোয়ারের নেতৃত্বে ডেনিশ কোম্পানির বণিকরা ভারতের পথে যাত্রা করে। 1620 খ্রিস্টাব্দে দিনেমাররা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এটি দক্ষিণ এশিয়ায় তাদের প্রথম বাণিজ্য কুঠি। এই কুঠিটির নাম ছিল ফোর্ট ডান্সবুর্গ। তবে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিকভাবে এতই দুর্বল ছিল যে তারা এক পর্যায়ে মাত্র 3টি জাহাজে করে মালামাল আনা নেওয়া করত। ভারতে বাণিজ্য সুবিধা করতে না পেরে কোম্পানির কোপেনহেগেন কর্তৃপক্ষ একসময় তা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেন, কিন্তু ডেনমার্কের রাজা চতুর্থ ক্রিস্টিয়ান ভারতে তাদের বাণিজ্য অব্যাহত রাখতে চেয়েছিলেন। 1676 খ্রিস্টাব্দে দিনেমাররা বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি নির্মাণ করে। 1706 খ্রিস্টাব্দে ধর্মপ্রচারের জন্য দিনেমারদের 2টি মিশনারি দল ভারতে আসে। 1777 খ্রিস্টাব্দে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকৃত অঞ্চলগুলোকে ডেনমার্কের রাজার উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে দিনেমাররা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তাদের বাণিজ্য ও ক্ষমতা সম্প্রসারণ করে, কিন্তু একসময় দিনেমাররা ভারতে তাদের সম্পদ ব্রিটিশদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। 1839 খ্রিস্টাব্দে শ্রীরামপুর, 1845 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর ও ফ্রিডরিকসনগড় এবং অন্যান্য ভারতীয় অঞ্চল ইংরেজরা কিনে নেয়। 1868 খ্রিস্টাব্দে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ড্যানিশ অধিকারও ব্রিটিশদের কাছে হস্তান্তরিত হয়। এভাবেই দক্ষিণ এশিয়ায় 225 বছর পর দিনেমারদের ক্ষুদ্র পরিসরে শাসনের অবসান ঘটে। ইংরেজ ও ফরাসি। ইংরেজ 1600 ও সপ্তদশ শতক ছিল ঔপনিবেশিক প্রতিযোগিতার যুগ। এ সময় ইউরোপীয় জাতিগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের নিজ নিজ উপনিবেশ স্থাপনে তৎপরতা চালায়। সাধারণত শুরুতে তারা বাণিজ্যের উদ্দেশ্যে বা বাণিজ্যের নাম করে নতুন ভূখণ্ডে প্রবেশ করত। বহির্বিশ্বে উপনিবেশ অনুসন্ধান ও প্রতিষ্ঠার ক্ষেত্রে নৌ অভিযাত্রায় দক্ষ পর্তুগিজ, দিনেমার ও ওলন্দাজরা অগ্রগামী থাকলেও শীঘ্রই ইংরেজ জাতীয় প্রবল উদ্যমে অগ্রসর হয়। তারা ভারতে পর্তুগিজ ও ওলন্দাজ বণিকদের বাণিজ্যের সাফল্যে অনুপ্রাণিত হয়। ইংরেজ নৌবাহিনী স্পেনের দুর্ধর্ষ আর্মাডা বা নৌবহরকে 1588 খ্রিস্টাব্দে বিধ্বস্ত করে। এর অল্প কিছু পরে ব্রিটিশ ব্যবসায়ীরা রানী প্রথম এলিজাবেথের কাছে ভারত মহাসাগর অভিমুখে যাত্রার অনুমতি প্রার্থনা করে। 1591 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী রলফস ফিচ ভারত ও বার্মা ভ্রমণ করে ইংল্যান্ডে ফিরে আসেন। 1599 খ্রিস্টাব্দে একদল ব্রিটিশ বণিক একটি কোম্পানি গঠন করে ব্রিটিশ সরকারের কাছে আফ্রিকার উত্তমশা অন্তরীপের পূর্বের অঞ্চলসমূহ হয়ে একচেটিয়া বাণিজ্য করার জন্য অনুমতি প্রার্থনা করে। 1600 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ এ কোম্পানিকে 15 বছর মেয়াদী এক সনদ প্রদান করেন। এরপর স্যার জেমস ল্যাংস্টারের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা 1601 খ্রিস্টাব্দে প্রথম ভারত অভিমুখে যাত্রা করে। ভারতে তখন মুঘলদের শাসন চলছে। 1604 খ্রিস্টাব্দে স্যার হেনরি মিডলটন রানী এলিজাবেথের একটি পত্র নিয়ে মুঘল সম্রাট আকবরের দরবারে আসেন। সেই পত্রে ব্রিটেনের রানী ভারতে যাওয়া ইংরেজ বণিকদের পর্তুগিজদের মতোই বাণিজ্যের সুযোগ সুবিধা দেওয়ার আবেদন জানিয়েছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে ভারতে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা না করে দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, জাভা, মালাক্কা প্রভৃতি অঞ্চলের মশলা বাণিজ্যের দিকে নজর দেয়, কেননা এ সময় ভারতে পর্তুগিজ ও ওলন্দাজ বণিকদের প্রবল প্রতাপ ছিল।
1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিংস ব্রিটেনের রাজা প্রথম জেমসের এক সুপারিশপত্র নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করেন। পরে 1612 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাটের অনুমতি নিয়ে উত্তর পশ্চিম ভারতের সুরাটে একটি শক্তিশালী বাণিজ্য কুঠি নির্মাণ করেন। ইতোমধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুরূপ বণিক জোট ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ইংরেজরা 1612 খ্রিস্টাব্দে সোয়ালির যুদ্ধে পর্তুগিজদের পরাজিত করতে সক্ষম হওয়ায় তারা ভারতের অভ্যন্তরে বাণিজ্য ও আধিপত্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে ব্রিটিশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। টমাস রো মুঘল সম্রাটের কাছ থেকে কোম্পানির জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করেন। ইতোমধ্যে ইংরেজরা মাদ্রাজের কাছে মুসলিম পট্টমে দ্বিতীয় বাণিজ্য কুঠি নির্মাণ করে। 1623 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে এক চুক্তি অনুযায়ী তারা মুঘল সাম্রাজ্যের সর্বত্র বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে। 1647 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ কোম্পানি ভারতে 23টি কুঠি স্থাপন করতে সমর্থ হয়। কোম্পানি বাংলা প্রদেশের নবাব শাহ সুজার কাছ থেকে সনদ নিয়ে 1658 খ্রিস্টাব্দে পশ্চিম বাংলার হুগলিতে একটি বাণিজ্য কুঠি নির্মাণ করে। এরপর তারা রাজমহল, মালদহ ও কাশিমবাজার এবং এরপর ঢাকাতে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এভাবে ভারতে ইংরেজরা ক্রমেই শক্তিশালী ও উচ্চাভিলাষী হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বাণিজ্যিক আধিপত্য বৃদ্ধি ও সাম্রাজ্য প্রতিস্থাপনে অভিপ্রায়ে শক্তি প্রয়োগের নীতি গ্রহণ করে। এর পরিণতিতে 1686 খ্রিস্টাব্দে মুঘল শাসকদের সাথে তাদের প্রত্যক্ষ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় চট্টগ্রামে ইংরেজদের সাথে মুঘল বাহিনীর সংঘর্ষ হয়। 1690 খ্রিস্টাব্দে মুঘলদের সাথে ইংরেজদের শান্তি স্থাপিত হয়। এরপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক মাত্র 1200 টাকায় ভাগীরথী নদীর তীরে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামের 3টি গ্রামের জমিদারির স্বত্ব কিনে নেন। সেখানেই পরে ব্রিটিশ ভারতের রাজধানী মহানগর কলকাতার পত্তন হয়। মুঘলদের সাথে শান্তি চুক্তির শর্ত অনুযায়ী ইংরেজরা বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করার অনুমতি পায়। লন্ডন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতায় একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করা হয়। ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এই দুর্গের নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। এই দুর্গকে কেন্দ্র করেই পরবর্তীকালে বাংলায় তথা ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের ভিত্তি রচিত হয়। এদিকে ভারতে মুঘল সাম্রাজ্য ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আওরঙ্গজেব পরবর্তী মুঘল শাসকরা যেমন ছিলেন অদূরদর্শী তেমনি দুর্বল। 1717 খ্রিস্টাব্দে এমনই একজন দুর্বল মুঘল শাসক সম্রাট ফররুখশিয়ার ইংরেজদের বাংলা, মাদ্রাজ ও বোম্বাইয়ের বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করার অনুমতি দেন। ইংরেজদের যে কোনো স্থানে জমি কিনে ঘরবাড়ি তৈরি করে বসবাস করা এবং বাণিজ্য পরিচালনার অনুমতি দেওয়া হয়। এমনকি তাদের নিজস্ব মুদ্রা প্রচলনেরও অনুমতি দেওয়া হয়। এসব অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এক অপ্রতিরোধ্য বাণিজ্য শক্তিতে পরিণত হয়। ক্রমে তারা স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। অষ্টাদশ শতকের মাঝামাঝি বাংলায় প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগ নিয়ে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করে এবং একজন পুতুল নবাবকে ক্ষমতায় বসায়। এটিই ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের সূচনা পর্ব। ফরাসি উপমহাদেশে আগত ইউরোপীয় জাতিগুলোর মধ্যে ফরাসিদের অবস্থান একেবারে শেষে। ভারত উপমহাদেশে আসার জন্য প্রথম ফরাসিরা যাত্রা করেছিল 1600 শতকের প্রথমার্ধে প্রথম ফ্রান্সিস এর রাজত্বকালে। এরপর 1604 খ্রিস্টাব্দে চতুর্থ হেনরি একটি কোম্পানিকে ভারতে বাণিজ্য করার জন্য সনদ প্রদান করেন, কিন্তু এ মিশন ব্যর্থ হয়। 1615 খ্রিস্টাব্দে নতুন করে অপর কোম্পানিকে সনদ প্রদান করলে এরা দুটো জাহাজ নিয়ে রওনা হয়, কিন্তু মাত্র একটি জাহাজ ফ্রান্সে ফিরে আসতে সমর্থ হয়। 1642 খ্রিস্টাব্দে কার্ডিনাল রিশেলু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। 1664 খ্রিস্টাব্দে ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কোলবার্ট এই কোম্পানিকে পুনর্গঠন করেন। ইতোপূর্বে ফরাসি শল্য চিকিৎসক ফ্রান্সিস বার্নিয়ার 1658 খ্রিস্টাব্দ থেকে কয়েক বছর জন্য ভারতে সফর করেন। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করেন এবং ভারতে ফরাসি বাণিজ্যের সম্ভাব্যতা জরিপ করেন।
তিনি সম্রাট আওরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও কয়েক বছর মুঘল দরবারে অবস্থান করেন। ১৬৬৭ খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রাঁসোয়া কোরো এর নেতৃত্বে ভারতবর্ষে এক অভিযান প্রেরণ করে। এরা ১৬৬৮ খ্রিস্টাব্দে সুরাটে পৌঁছে এবং সেখানেই প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে। ১৬৬৯ খ্রিস্টাব্দে মুসলিম পট্টমে ফরাসিরা আরেকটি বাণিজ্য কুঠি নির্মাণ করে। ১৬৭২ খ্রিস্টাব্দে ফরাসিরা ওলন্দাজদের কাছ থেকে সেন্ট টমাস বাণিজ্য কুঠিটি দখল করে নেয়। ১৬৭৩ খ্রিস্টাব্দে ফরাসিরা বিজাপুর সুলতানের স্থানীয় শাসকের নিকট থেকে পন্ডিচেরি দখল করে নেয়। ১৬৯২ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শায়েস্তা খানের অনুমতি নিয়ে চন্দননগরে ফরাসি বাণিজ্য কেন্দ্র নির্মাণে সমর্থ হয়। ক্রমে তারা কারিকল, কাশিমবাজার, বালেশ্বর, ইয়ানাম, মাহেয়ন প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি নির্মাণ করে। পরের বছর ফরাসি কোম্পানি বার্ষিক নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যায় অবাধে বাণিজ্য করার অনুমতি লাভ করে। ১৬৯৬ খ্রিস্টাব্দে তারা চন্দননগরে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। ১৬৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসিরা ভারতবর্ষে বাণিজ্য বিস্তারে নিমগ্ন ছিল। এ সময়ের মধ্যে পন্ডিচেরি বাণিজ্য কুঠিকে কেন্দ্র করে এই স্থানটি অত্যন্ত সমৃদ্ধ নগরে পরিণত হয়। ১৬৪১ খ্রিস্টাব্দে ডুপ্লে গভর্নর নিযুক্ত হয়ে পন্ডিচেরিকে কেন্দ্র করে ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। ফলে ভারতের উপর সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজদের সাথে ফরাসিদের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। ১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরেজরা ফরাসিদের চন্দননগর ঘাঁটি এবং ১৭৬০ খ্রিস্টাব্দে পন্ডিচেরি ঘাঁটি দখল করে নেন। বাণিজ্যিকভাবে লাভবান হতে ব্যর্থ হওয়ায় ১৬৬৯ খ্রিস্টাব্দে ফরাসি সরকার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা করে। কিন্তু ইউরোপে সপ্তবর্ষী ব্যাপী যুদ্ধের প্রভাবে ভারতে পন্ডিচেরির ফরাসি উপনিবেশ নিয়ে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব চলতেই থাকে। পরবর্তী প্রায় অর্ধ শতাব্দী যাবৎ এটি বারবার ইংরেজ ও ফরাসিদের মধ্যে হাত বদল হয়। ইংরেজরা বক্সারের যুদ্ধের পর অর্থাৎ ১৭৬৪ পর বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি করায়ত্ত করে। এদিকে দাক্ষিণাত্যের কর্ণাটকে পরপর ৩টি ইঙ্গো ফরাসি যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তবে ইউরোপীয় রাজনীতির সমঝোতার অংশ হিসেবে ১৮৭১ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত পন্ডিচেরি একটি কাউন্সিলের মাধ্যমে শাসিত হয়। ১৯৪৮ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের সাথে ফরাসি সরকারের একটি চুক্তি মোতাবেক ভারতে ফরাসি অধিকৃত অঞ্চলগুলোকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া হয়। ১৯৬২ খ্রিস্টাব্দে ফরাসি পার্লামেন্ট এসব অঞ্চলের উপর তার অধিকার ত্যাগ করে। ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিগুলোর তৎপরতার সময়কাল। কোম্পানির নাম পর্তুগিজ। সময়কাল ১৫০৫ থেকে ১৯৬১। পরবর্তীতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ থেকে ১৮০৫, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬২০ থেকে ১৮৬৮, পরবর্তীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬১২ থেকে ১৯৪৭, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৯ সাল থেকে ১৯৪৭ সাল অবধি। ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার ঘটেছিল ধাপে ধাপে। ভারতে পুরো প্রথম শতাব্দীতে বাণিজ্যই ছিল তাদের প্রধান লক্ষ্য। পরবর্তী সময়ে এখানে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য বিস্তারে পৃষ্ঠপোষকতা করেছিল খোদ ব্রিটিশ সরকার। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপের প্রধান ঔপনিবেশিক শক্তি ছিল স্পেন ও পর্তুগাল। তবে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পথ ধরে ইংল্যান্ড ও ফ্রান্স শক্তিশালী হয়ে ওঠে। ক্রমে আরও কয়েকটি ইউরোপীয় শক্তির উত্থান ঘটলে উপনিবেশ দখলের জন্য দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ইউরোপীয় দেশগুলো প্রথমে আফ্রিকা ও আমেরিকা মহাদেশের দিকে দৃষ্টি দিয়েছিল। এক্ষেত্রে অগ্রগামী ছিল ব্রিটেন। সপ্তদশ শতাব্দীর পর থেকে ব্রিটেন ক্রমেই এশিয়া, বিশেষ করে ভারতের দিকে নজর দেয়। এজন্য ব্রিটিশ সরকার সে দেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সর্বোত্তভাবে সহায়তা করার নীতি গ্রহণ করে। প্রসঙ্গত, ইউরোপের আরও কয়েকটি দেশের ধনী বণিকরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বাণিজ্য করার লক্ষ্যে অনুরূপ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। সেসব কোম্পানির নামের আগে সংশ্লিষ্ট দেশের নাম যুক্ত থাকত, যেমন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষে শক্তি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে শুরু থেকেই ব্রিটিশ কোম্পানি দেশটির বিভিন্ন স্থানে বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল। তারা মাদ্রাজ, বোম্বে ও কলকাতাকে কেন্দ্র করে বাণিজ্য পরিচালনা করত। বাণিজ্যের নিরাপত্তার যুক্তিতে তারা সেনাদল গঠন করেছিল। ১৬৩৯-৪০ খ্রিস্টাব্দে ব্রিটিশ বণিকরা দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলের স্থানীয় শাসকদের কাছ থেকে একটি ঘাঁটি দখল করে নেয়। ওই ঘাঁটিকে ইংরেজরা পরে একটি সমৃদ্ধ নগরীতে পরিণত করে। ক্রমে নগরটি মাদ্রাজ নামে পরিচিত হয়। ১৮ শতকে ইংরেজরা সেখানে সেন্ট জর্জ নামে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করে। ফলে মাদ্রাজ হয়ে ওঠে ভারতের দক্ষিণ উপকূলে ইংরেজদের একটি শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক ঘাঁটি। এদিকে সপ্তদশ শতকে ইউরোপীয় রাজনীতির কৌশলের অংশ হিসেবে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনকে বিয়ে করেন। যৌতুক হিসেবে দ্বিতীয় চার্লস ১৬৬২ খ্রিস্টাব্দে ভারতে অবস্থিত পর্তুগিজ বন্দর বোম্বাই লাভ করেন। তিনি পরে বোম্বাই বন্দরটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দিলে কোম্পানি এখানে একটি শক্তিশালী ঘাঁটি নির্মাণ করে। অনেক পর্তুগিজ ভারতে বাণিজ্যের পাশাপাশি জলদস্যুতা, মানুষ ধরে নিয়ে দাস ব্যবসা ইত্যাদি অপরাধও করত। পর্তুগিজদের দৌরাত্ম্য খুব বেড়ে গেলে মুঘল শাসকরা ইংরেজদের সাহায্য নিয়ে তাদের দমনের নীতি গ্রহণ করে। এর অংশ হিসেবে ১৬২৩ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর এক চুক্তির মাধ্যমে ইংরেজদের বাংলাসহ মুঘল সাম্রাজ্যের সর্বত্র বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেন। ১৬৫১ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলিতে কুঠি নির্মাণ করে। তারা ১৬৬৮ খ্রিস্টাব্দে ঢাকা এবং এর কিছু পরে রাজমহল ও মালদহে কুঠি নির্মাণ করে। এভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় ইংরেজরা উচ্চবিলাসী হয়ে ওঠে। তারা মুঘল শাসকদের কাছ থেকে আরও সুবিধা লাভের অভিপ্রায়ে শক্তি প্রয়োগের নীতি গ্রহণ করে। ১৬৮৬ খ্রিস্টাব্দে বাংলায় মুঘলদের সাথে ইংরেজদের প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়। জব চার্নক নামে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা হুগলি ত্যাগ করে প্রথমে সুতানটি অর্থাৎ বর্তমান কলকাতার কাছে এবং পরে পশ্চিমবঙ্গের হিজিলিতে বাণিজ্য কেন্দ্র সরিয়ে নেন। তিনি হুগলি ত্যাগের সময় বালেশ্বর শহরটি পুড়িয়ে দেন। ১৬৮৭ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হিথের নেতৃত্বে ইংরেজদের এক নৌবহর চট্টগ্রাম আক্রমণ করলে আবার ইঙ্গ-মুঘল সংঘর্ষ শুরু হয়। যুদ্ধে হেরে গেলে ক্যাপ্টেন হিথ মাদ্রাজে পালিয়ে যান। এদিকে বাংলায় তখন মারাঠা আক্রমণের ভীতি বিরাজ করছিল। একসাথে মারাঠা ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা বুদ্ধিমানের কাজ নয় বিবেচনা করে বাংলার মুঘল শাসক ১৬৯০ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে সন্ধি করেন। সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা এ প্রদেশে বার্ষিক ৩,০০০ টাকা শুল্কের বিনিময়ে বাণিজ্য করার অনুমতি পায়। এ ঘটনার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক ১২০০ টাকায় ভাগীরথী নদীর তীরে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামের ৩টি গ্রামের জমিদারি স্বত্ব কিনে নেন। এরপর জব চার্নক সুতানটিতে ঘরবাড়ি নির্মাণ শুরু করেন। এভাবেই গোড়াপত্তন হয় কলকাতা শহরের। আর এই কলকাতাই একদিন হয় ব্রিটিশ ভারতের রাজধানী। জব চার্নক ব্রিটিশ সরকারের ইচ্ছা অনুযায়ী সেখানে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ শুরু করেন। ১৬৯৬ খ্রিস্টাব্দে সুভাষ সিংয়ের বিদ্রোহ দমনের নামে এ দুর্গটি আরও শক্তিশালী করা হয়। ১৭০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা নামে এ দুর্গের নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম। ইতোমধ্যে বাংলায় ইংরেজদের বাণিজ্য কুঠিগুলো একত্রিত করে একটি কাউন্সিলের অধীনে আনা হয়। ১৭০২ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ হয় এ কাউন্সিলের সদর দপ্তর এবং চার্লস আয়ার হন প্রথম প্রেসিডেন্ট বা গভর্নর। ১৭০৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে উদ্যোগকে অনুমোদন করে। এভাবে বাংলাকে কেন্দ্র করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পরিকল্পিত উদ্যোগ শুরু হয়। কাউন্সিল গঠন ও ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে ওঠার পর বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পেয়ে বাংলায় ইংরেজদের ব্যবসা অতি অল্প সময়ের মধ্যেই ফুলে ফেঁপে ওঠে। সম্রাট আওরঙ্গজেব কোম্পানিকে বোম্বাই ও মাদ্রাজ সহ পুরো মুঘল সাম্রাজ্যে বার্ষিক মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে যে অবাধ বাণিজ্যের অনুমতি দিয়েছিলেন তার অপব্যবহার করে কোম্পানির কর্মকর্তারা ব্যক্তিগত ব্যবসা চালিয়ে বিপুল অর্থের মালিক হন।
এভাবে 18 শতকের শুরুতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সবচেয়ে ধনী ও প্রভাবশালী বাণিজ্যিক শক্তিতে পরিণত হয়। তাদের শক্তি আরও বৃদ্ধি পায় যখন 1700 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফররুখ শিয়ার ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাই সহ সর্বত্র বাণিজ্য করার অনুমতি দেন। সম্রাট ফররুখ শিয়ার ইংরেজদের 38টি গ্রাম ইজারা দেন, এমনকি ইংরেজদের নিজস্ব টাকশাল নির্মাণের অনুমতিও দেন তিনি। অনেক ঐতিহাসিক মনে করেন মুঘল সম্রাটদের উদারতা ও পরবর্তী পর্যায়ে দুর্বলতার সুযোগ নিয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক ও সামরিকভাবে সমীহ জাগানো শক্তিতে পরিণত হয়। স্থানীয় শক্তি দমনে প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকা, সিংহাসনের উত্তরাধিকারের দ্বন্দ্ব প্রভৃতি কারণে মুঘল রাজকোষ শূন্য হয়ে পড়ে। একসময়ে প্রবল পরাক্রান্ত মুঘল সাম্রাজ্যে আসে ভাটার টান। নৈমিত্তিক যুদ্ধবিগ্রহ মুঘল সেনাবাহিনীর জনবল ও দক্ষতা নিদারুণভাবে কমিয়ে দেয়। শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অনুপস্থিতি বা স্থিতিশীলতার অভাবে ইরান, তুরান তথা মধ্য এশিয়া থেকে নতুন দক্ষ সেনা সংগ্রহ ব্যাহত হয়। এর ফলে ভারতে উদীয়মান ইংরেজ শক্তির সাথে দ্বন্দ্বে মুঘলরা সুবিধা করতে পারছিল না। এমন প্রেক্ষাপটে ইংরেজরা উচ্চাভিলাষী হয়ে ওঠে, রাজনৈতিক প্রভাব বিস্তারের দিকে নজর দেয়। একদিকে ভারতীয় শাসকদের অন্তর্দ্বন্দ্ব ও দুর্বলতা এবং অন্যদিকে নিজেদের কূটকৌশল, সুদৃঢ় অর্থনৈতিক শক্তি ও সামরিক শ্রেষ্ঠত্বকে কাজে লাগিয়ে তারা সাম্রাজ্য বিস্তারের নীল নকশা আঁকতে থাকে। এ নীল নকশার প্রথম সফল নাটক মঞ্চায়িত হয় ঐতিহাসিক পলাশীর প্রান্তরে। ভারতে আধিপত্য বিস্তারের চেষ্টায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল শাসক ছাড়াও অন্যান্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ব্রিটিশদের উন্নত রণকৌশল ও নৌশক্তির শ্রেষ্ঠত্বের কারণে তাদের সাথে টিকতে না পেরে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক প্রভৃতি সাম্রাজ্যবাদী শক্তি একে একে ভারত পরিত্যাগ করতে বাধ্য হয়। তবে ফরাসিদের পরাস্ত করতে ইংরেজদের অনেক বেগ পেতে হয়। ভারতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ফরাসিদের সাথে ইংরেজদের বহুবার লড়াই হয়েছে। এসব লড়াইয়ের অধিকাংশেরই ফলাফল নির্ধারিত হয়েছে ইউরোপে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। ইঙ্গো-ফরাসি দ্বন্দ্বে কর্ণাটকের যুদ্ধে ভারতে উভয় শক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। কর্ণাটকের প্রথম যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ কর্ণাটকা। অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে 1740 খ্রিস্টাব্দে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এই প্রেক্ষিতে ইংল্যান্ড ও ফ্রান্স পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়। ইউরোপে সৃষ্ট এ দ্বন্দ্ব ভারতে অবস্থিত ফরাসি ও ইংরেজ বণিক কর্তৃপক্ষের মধ্যেও সঞ্চারিত হয়। এ অবস্থায় মাদ্রাজের ইংরেজ কর্তৃপক্ষ এবং পণ্ডিচেরিতে ফরাসি কর্তৃপক্ষ উভয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এ সময় দক্ষিণাত্যের স্থানীয় রাজাদের সামরিক দুর্বলতার সুযোগে উভয় শক্তিই স্থানীয় রাজনীতির ভাগ্য বিধাতা রূপে আবির্ভূত হয়েছিল। দাক্ষিণাত্যের ফরাসি সেনাপতি ডুপ্লে ভারতবর্ষে ইঙ্গো-ফরাসি শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছিলেন, কিন্তু ইংরেজরা তাতে কর্ণপাত না করে কয়েকটি ফরাসি জাহাজ জোর করে দখল করে নেয় এবং পণ্ডিচেরিতে ফরাসি ঘাঁটি আক্রমণ করতে উদ্যত হয়। 1745 খ্রিস্টাব্দে সেনাপতি ডুপ্লে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনকে অনুরোধ করেন যেন ইংরেজরা তার রাজ্যে ফরাসিদের আক্রমণ না করে। এদিকে তিনি নবাবের সাথে চুক্তি করেন যে ফরাসিরা মাদ্রাজের ইংরেজ ঘাঁটি দখল করতে পারলে তা নবাবকে হস্তান্তর করবে। যা হোক, সে সময় দক্ষিণাত্যের ফরাসিদের শক্তিশালী নৌবহর না থাকায় ডুপ্লে মরিশাসের ফরাসি গভর্নর লা বুরদনের সাহায্য কামনা করেন। লা বুরদন শক্তিশালী নৌবহর সহ উপস্থিত হলে ইংরেজ নৌবাহিনী বুরদনের সাথে লড়াই করতে সাহস পেলেন না। তিনি মাদ্রাজ কুঠি অরক্ষিত রেখে তার বাহিনী সহ হুগলিতে চলে যান। ফলে বুরদন বাহিনী সহজেই মাদ্রাজ দখল করে নেয়। সেনাপতি বুরদন উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে মাদ্রাজকে ইংরেজদের কাছে হস্তান্তর করতে চাইলেন, কিন্তু সেনাপতি ডুপ্লে এতে রাজি ছিলেন না। ফলে বুরদনের সাথে তার দ্বন্দ্ব হল। বুরদন তার নৌবহর সহ মরিশাসে ফিরে যান। এদিকে প্রতিশ্রুতি ভেঙে মাদ্রাজকে নিজ নিয়ন্ত্রণে রাখায় কর্ণাটকের রাজার সাথেও ডুপ্লেক্সের দ্বন্দ্ব হয়। নবাব আনোয়ার উদ্দিন ডুপ্লের বিরুদ্ধে 10,000 সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন, কিন্তু নবাব বাহিনী মাত্র 500 সৈন্যের ফরাসি বাহিনীর নিকট পরাজিত হয়। এটি ইতিহাসের কর্ণাটকের প্রথম যুদ্ধ নামে পরিচিত। ডুপ্লে অবশ্য মাদ্রাজে তার আধিপত্য বেশিদিন ধরে রাখতে পারেনি। ইউরোপে 1748 খ্রিস্টাব্দে 18 অক্টোবর গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে স্বাক্ষরিত এক্স-লা-চ্যাপেল সন্ধির দ্বারা অস্ট্রিয়া সিংহাসনের উত্তরাধিকারী সংক্রান্ত বিরোধের অবসান ঘটে। ইঙ্গো-ফরাসি চুক্তির মাঝে সমঝোতা হয়।
এ সমঝোতা সন্ধির শর্ত অনুসারে অনিচ্ছা সত্ত্বেও ডুপ্লে বিনা যুদ্ধে মাদ্রাজকে ইংরেজদের কাছ থেকে ফিরিয়ে দিতে বাধ্য হন। পরবর্তী অংশে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, সেকেন্ড ব্যাটল অফ কর্ণাটকা। মাদ্রাজ ফিরিয়ে দিলেও ডুপ্লে ইংরেজদের মনপ্রাণে মেনে নিতে পারেননি। ডুপ্লে লক্ষ্য করেন যে ভারতে ফরাসিদের শক্তি শুধু দক্ষিণাত্যেই সীমাবদ্ধ, অথচ ইংরেজরা বাংলা ও বোম্বাইয়ে শক্তিশালী ঘাঁটি গড়ে তুলছে। মূলত কর্ণাটকের প্রথম যুদ্ধের পর থেকেই উভয় শক্তি ভারতের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। দক্ষিণাত্যের হায়দ্রাবাদ ও কর্ণাটকে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হলে উভয় শক্তি আধিপত্য বিস্তারের সুযোগ পায়। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম উল মুলকের মৃত্যু হলে হায়দ্রাবাদের নিজাম পদের উত্তরাধিকার পোস্টে নিজামের দ্বিতীয় পুত্র নাসির জং এবং দৌহিত্র মুজাফফর জং এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এদিকে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হলে উক্ত পদের উত্তরাধিকার প্রশ্নে আনোয়ারউদ্দিন এবং মৃত নবাবের জামাতা চাঁদ সাহেবের মধ্যে দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে। স্থানীয় রাজন্যবর্গের এরকম রাজনৈতিক দ্বন্দ্বের সুযোগে ডুপ্লে তার প্রতিপত্তি বৃদ্ধির পরিকল্পনা করেন। এর ফলে ইংরেজদের মনে ঈর্ষার সৃষ্টি হয়। তারা ডুপ্লের বিরুদ্ধ পক্ষে যোগদান করে। এভাবে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। নিজ নিজ সরকারের অনুমতির তোয়াক্কা না করেই ভারতে অবস্থানরত ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। 1751 খ্রিস্টাব্দে মুজাফফর জং আত্তাইর হাতে নিহত হলে ফরাসি সেনাপতি বুসির নেতৃত্বে ফরাসি প্রভাব অব্যাহত থাকে। দাক্ষিণাত্যে ইংরেজ শক্তির এরকম দুর্বল মুহূর্তে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন লর্ড ক্লাইভ। 1751 খ্রিস্টাব্দে আরকট ও ত্রিচিনপল্লীর যুদ্ধে তিনি ফরাসিদের পরাজিত করেন এবং আনোয়ারউদ্দিনের পুত্র মোহাম্মদ আলীকে সিংহাসনে বসাতে সক্ষম হন। এদিকে ফরাসি সরকারের সাথে ডুপ্লের মতবিরোধ হলে 1754 খ্রিস্টাব্দে তাকে ফ্রান্সে ডেকে পাঠানো হয়। ডুপ্লের প্রত্যাবর্তনের পর ভারতের ফরাসি সাম্রাজ্য বিস্তারের নীতি আর আলোর মুখ দেখতে পারেনি। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ, দি থার্ড ব্যাটেল অফ কর্ণাটকা। ডুপ্লের প্রত্যাবর্তনের পরবর্তী কয়েক বছর ভারতবর্ষে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব স্তিমিত ছিল, কিন্তু 1756 খ্রিস্টাব্দে ইউরোপ ও আমেরিকার সপ্তবর্ষব্যাপী ইঙ্গো ফরাসি যুদ্ধ শুরু হলে দাক্ষিণাত্যে আবার যুদ্ধের দামামা বেজে ওঠে। শুরু হয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। এ যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ভারতে ফরাসি শক্তির সাম্রাজ্য স্থাপন এমনকি বাণিজ্য করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ইতোমধ্যে ইংরেজরা বাংলায় মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশীর প্রান্তরের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সকল ক্ষমতার উৎসে পরিণত হয়। এদিকে ডুপ্লের প্রত্যাবর্তনের পর ভারতে ফরাসি শক্তির পুনর্জাগরণের মিশন দিয়ে 1758 খ্রিস্টাব্দে কাউন্ট লালিকে পণ্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত করে পাঠানো হয়। পরবর্তীতে 1759 খ্রিস্টাব্দে ইংরেজরা ফরাসিদের মুসলিমপট্টম দখল করে নেয়। এদিকে লালি বন্দিবাসীর যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট পরাজিত হয়ে পণ্ডিচেরিতে পালিয়ে যান। ইংরেজ বাহিনী পণ্ডিচেরি অবরোধ করে। ইংরেজদের প্রচণ্ড অবরোধটিকে টিকতে না পেরে অবশেষে লালি সেখানকার ফরাসি বাহিনী সহ আত্মসমর্পণ করে। 1763 খ্রিস্টাব্দে ইউরোপে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হলে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে। ফরাসিরাও তাদের হারানো কুঠি ফিরে পায়, কিন্তু ভারতে ইংরেজ শক্তি এমনভাবে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হয় যে ফরাসিরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। অবশেষে ফরাসিরা ভারতবর্ষ থেকে তাদের বাণিজ্য গুটিয়ে পূর্ব এশিয়ার দিকে সরে যায়। পলাশীর যুদ্ধ, পটভূমি। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বিয়োগান্তক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এই ঘটনার মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষ ইতিহাসের এক নতুন পর্বে প্রবেশ করে। পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। অপরদিকে এ যুদ্ধে বাংলার নবাবের পরাজয়ের জের ধরেই ভারতে প্রায় 550 বছরব্যাপী চলা মুসলিম শাসনামলের অবসান ঘটে। এজন্য পলাশীর যুদ্ধে জয়ের দিন 1757 খ্রিস্টাব্দের 23 জুনকে ব্রিটিশরা তাদের ভারত বিজয় দিবস হিসেবে স্মরণ করে। অপরদিকে ভারতবাসীর কাছে এই দিনটি তাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার দিন হিসেবে চরম বেদনার স্মৃতি বহন করে। পটভূমি। আগেই উল্লেখ করা হয়েছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের দমন করার জন্য ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিলে
তারা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে তারা মাদ্রাজ, বোম্বে ও কলকাতাকে কেন্দ্র করে ভারতে তাদের সাম্রাজ্য বিস্তারের নীল নকশা প্রণয়ন করে। এদিকে বাদশাহ আওরঙ্গজেব পরবর্তী উত্তরাধিকারের দ্বন্দ্ব দিল্লি কেন্দ্রিক মুঘল প্রশাসনকে দুর্বল ও অস্থিতিশীল করে তুললে মুঘল সুবা অর্থাৎ প্রদেশগুলোতে স্থানীয় শক্তির উত্থান ঘটে এবং সুবাগুলো অনেকটাই স্বাধীন হয়ে যায়। মুঘল সুবাগুলোর মধ্যে বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের সময় থেকে মুর্শিদ কুলি খান এখানে স্বাধীন নবাবী আমলের সূচনা করেন। মুঘলদের কেন্দ্রীয় প্রশাসনের দুর্বলতার সুযোগে ইংরেজরা বিভিন্ন সুবায়, বিশেষ করে বাংলায়, তাদের ব্যবসা ও প্রতিপত্তি ক্রমেই বাড়িয়ে তোলে। পরবর্তী মুঘল শাসক সম্রাট ফররুখশিয়ার ইংরেজদের আবার বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, জমিদার প্রদান, এমনকি টাকশাল নির্মাণ করার অধিকার দিলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আলীবর্দী খানের পূর্ববর্তী বাংলার নবাবরা তাদের রাজত্বে ইংরেজদের প্রতিপত্তিকে নিয়ন্ত্রণে রাখতেন। মুর্শিদ কুলি খান এবং সুজাউদ্দিন খান ইংরেজদের বিশেষ শুল্ক সুবিধা দিতে অনিচ্ছুক ছিলেন। তারা অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি যেমন ওলন্দাজ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ইংরেজদের মতোই সুবিধা দিতে আগ্রহী ছিলেন। এ কারণে ইংরেজরা আলীবর্দী খানের আগের বাংলার নবাবদের প্রচুর অর্থ উপঢৌকন দিতে তাদের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার সচেষ্ট ছিল। নবাব আলীবর্দী খানও ইংরেজদের বশে রাখতে নীতি অব্যাহত রেখেছিলেন। মারাঠা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার কথা বলে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে কলকাতা ও চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করলে আলীবর্দী খান তাতে বাধা দেন। তিনি বলেন, তোমরা বণিক, তোমাদের দুর্গের কি প্রয়োজন? আমার রক্ষণাধীন কোনো শত্রুর ভয় তোমাদের নেই। 1742 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে মারাঠা আক্রমণে বাংলার শহর, বন্দর ও গ্রাম তছনছ হয়ে যায়। মারাঠা হামলার ভয়ে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে বেড়ায়। এ সময়ে অনেক সমৃদ্ধ পরিবার, ধনী কৃষক ও ব্যবসায়ী কলকাতায় এসে ইংরেজদের কাছে আশ্রয় নেয়। ইংরেজরা সাহায্যপ্রার্থী এসব স্থানীয় বিত্তশালীদের বাসস্থানের ব্যবস্থা করলে বাংলায় তাদের সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বৃদ্ধি পায়। বিষয়টি ইংরেজদের আর্থিক সমৃদ্ধিতেও অবদান রাখে। উপর্যুপরি মারাঠা আক্রমণ, আফগান সৈন্যদের বিদ্রোহ, বাংলার নবাবের উত্তরাধিকার নিয়ে সংঘাতের কারণে আলীবর্দী খানও এক পর্যায়ে উদীয়মান ব্রিটিশ শক্তির সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের পরিবর্তে আপোষের নীতি গ্রহণ করেন। এ কারণেই সমর নায়করা উদ্ধত ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করার পরামর্শ দিলে আলীবর্দী খান মন্তব্য করেছিলেন, সমুদ্রে আগুন জ্বললে তা কি নিভাতে পারে? নবাব আলীবর্দী খান ইংরেজদের নৌশক্তির প্রাধান্যের কারণে শঙ্কিত ছিলেন। বাংলার শক্তিশালী নৌবহর না থাকায় তিনি কৌশলী হতে বাধ্য হন। ইংরেজরাও তাকে সমীহ করে চলত। কোনো ইউরোপীয় শক্তি যেন বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে নবাব আলীবর্দী খান অত্যন্ত সজাগ ছিলেন। দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি সংঘর্ষ শুরু হলে ইউরোপীয় বণিকরা যেন বাংলায় দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক করে তিনি একটি ফরমান জারি করেন। আলীবর্দী খান 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা মারাঠাদের পক্ষাবলম্বন করছে এ অভিযোগ করে তাদের কাছ থেকে জরিমানা হিসেবে প্রচুর অর্থ আদায় করেন। এজন্য ইংরেজরা বাংলার নবাবের উপর অসন্তুষ্ট ছিল, কিন্তু তার দৃঢ়তার কারণে ইংরেজরা সংযত থাকতে বাধ্য হয়েছিল। 1756 সালের 10 এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার মসনদের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ইংরেজরা এই সংঘাতের আগুনে ঘি ঢেলে তাদের বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পায়। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার ছিল 3 কন্যা। তারা হলেন মেহেরুন্নেসা অর্থাৎ ঘসিটি বেগম, মাইমুনা ও আমেনা। আমেনার পুত্র সিরাজউদ্দৌলা আর মাইমুনার পুত্র শওকত জং। ঘসিটি বেগমের কোনো পুত্র ছিল না। আলীবর্দী খান তার 3 জামাতাকে বিহার, ঢাকা ও পূর্ণিয়ার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। বড় কন্যা ঘসিটি বেগমের স্বামীকে পূর্ণিয়া, মেজ কন্যা মাইমুনার স্বামীকে ঢাকা এবং কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের স্বামীকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন তিনি। আলীবর্দীর জীবদ্দশাতেই তার 3 জামাতা মৃত্যুবরণ করেন। নবাব তার 2 হিতরদের মধ্যে সিরাজউদ্দৌলাকে বেশি স্নেহ ভালোবাসতেন। এর অন্যতম কারণ এই যে সিরাজউদ্দৌলার পিতা জৌনউদ্দিন ছিলেন নবাব আলীবর্দী খানের বড় ভাই, হাজী আহমদ ও আহমদ আলীর কনিষ্ঠ পুত্র।
অর্থাৎ সিরাজউদ্দৌলা একদিকে ছিলেন নবাবের ভ্রাতুষ্পুত্রের পুত্র, অপরদিকে মেয়ের দিকের দৌহিত্র। তাছাড়া আরেক কন্যার পুত্র শওকত জং চারিত্রিক গুণ ও সমর নৈপুণ্যের দিক দিয়ে সিরাজউদ্দৌলার সমকক্ষ ছিলেন না। এ কারণে মৃত্যুর আগে আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। এতে তার খালাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে ঘসেটি বেগম তরুণ নবাব সিরাজের বিরুদ্ধে সেনাপতি মির্জাফর আলী খান কয়েকজন অমাত্য এবং ইংরেজদের ষড়যন্ত্রে হাত মিলান। এ ষড়যন্ত্রই পরবর্তী সময়ে পলাশির যুদ্ধের মতো এক প্রহসনমূলক যুদ্ধ তথা বিয়োগান্তক ঘটনার সূত্রপাত করে। সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1756 খ্রিস্টাব্দের 9 এপ্রিল মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার নবাব হিসেবে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন। তার এই সিংহাসন আরোহণে খালা মাইমুনা ও মেহেরুন্নেসা অর্থাৎ ঘসেটি বেগম অসন্তুষ্ট হন। ঘসেটি বেগমের কোনো ছেলে সন্তান ছিল না, তবে তিনি ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী। ঘসেটি বেগম তার ভাগ্নে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে অর্থাৎ যে ছিল মাইমুনার সন্তান শওকত জং তাকে সিংহাসনে বসিয়ে বাংলার প্রকৃত ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, কেননা শওকত জং ছিলেন ইন্দ্রিয় পরায়ণ এবং শাসন কাজে অত্যন্ত অযোগ্য। ঘসেটি বেগম দেওয়ান রাজবল্লভের মাধ্যমে শওকত জংকে বিদ্রোহে প্ররোচিত করেন। সিরাজের প্রধান সেনাপতি মির্জাফর আলী খান ছিলেন নবাব আলীবর্দী খানের ভগ্নিপতি। তিনিও সিরাজের মতো তরুণ ও স্বাধীনচেতা ব্যক্তির নবাব হওয়া পছন্দ করেননি। মির্জাফর চেয়েছিলেন এমন কেউ নবাব হোক যাতে হাতের পুতুলে পরিণত করে তিনি তার কর্তৃত্ব বৃদ্ধি করতে সক্ষম হবেন। অভিন্ন স্বার্থে ঘসেটি বেগম, শওকত জং ও মির্জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদিকে আলীবর্দী খানের মৃত্যুর পরেই ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণসহ সামরিক শক্তি বাড়ানো শুরু করে। নতুন নবাবের সিংহাসনে বসার ব্যস্ততার সুযোগ নিয়ে তারা এ কাজ করে। পাশাপাশি ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমকে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। ঘসেটি বেগম ও মির্জাফরের ইন্ধন পেয়ে পূর্ণিয়ার শাসক শওকত জং সিরাজউদ্দৌলার আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। সিংহাসনে আরোহণ করে সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন ঘরের শত্রুকে দমন করতে না পারলে তার টিকে থাকা সম্ভব নয়। এজন্য তিনি প্রথমেই কতিপয় প্রশাসনিক রদবদল করে নিজের শক্তি সুসংহত করার প্রচেষ্টা চালান। মির্জাফর আনুগত্যের ব্যাপারে সন্দিহান হয়ে সিরাজ তাকে বক্সির পদ থেকে সরিয়ে বিশ্বস্ত মীর মদনকে সেই পদে নিযুক্ত করেন। পাশাপাশি তিনি তার পারিবারিক দেওয়ান মীর মদনকে সচিব পদে উন্নীত করেন। এছাড়া তাকে মহারাজা উপাধি দিয়ে প্রধান উজিরের মর্যাদা দেন। সিরাজ বিশ্বস্ত মোহনলালের পিতৃব্য জানকীরামকে রামনারায়ণ উপাধি দিয়ে দেওয়ান নিযুক্ত করেন। এসব রদ বদলের পর নবাব তার শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেন। ঘসেটি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে এবং নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। তার স্বামীর নাম ছিল নওয়াজিস মোহাম্মদ খান। নবাব সিরাজউদ্দৌলা জানতেন তার খালা মাইমুনার পুত্র পূর্ণিয়ার শাসক শওকত জং নবাব হওয়ার জন্য মুঘল সম্রাটের ফরমান সংগ্রহের চেষ্টা করছেন, আর তার বড় খালা ঘসেটি বেগম এতে সহায়তা করছেন। এজন্য সিরাজউদ্দৌলা প্রথমেই ধনাঢ্য ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ অবরোধ করেন। নবাব কৌশলে বিনা রক্তপাতে নিরাপত্তা দানের কথা বলে খালা ঘসেটি বেগমকে বিপুল ধনরত্নসহ মনসুরগঞ্জ প্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করেন। ঘসেটি বেগম বন্দী হলে ইংরেজরা ভীত হয়ে ষড়যন্ত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে। শওকত জংয়ের বিদ্রোহ দমন। ঘসেটি বেগমকে নজরবন্দি করায় শওকত জং সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহ দমন করতে সিরাজউদ্দৌলা পূর্ণিয়া অভিমুখে যাত্রা করেন। ইতোমধ্যে শওকত জং মুঘল সম্রাটের প্রধান উজিরকে 1 কোটি টাকা উচকোচ দিয়ে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার সুবাদারির ফরমান সংগ্রহ করেন এবং সিরাজকে সিংহাসনচ্যুত করার অনুমতি পান। সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পূর্ণিয়া অভিমুখে রওনা হন। শওকত জং প্রস্তুত ছিলেন। 16 অক্টোবর নবাবগঞ্জের মণিহারি গ্রামে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে শওকত জং পরাজিত ও নিহত হন। আলীনগরের সন্ধির শর্ত সমূহ। ইংরেজ ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধি ছিল নবাবের জন্য অপমানজনক, কেননা এ সন্ধির ফলে তার প্রতিপত্তি ও মর্যাদা হ্রাস পায়। উপরন্তু তিনি ইংরেজদের সাথে যে মিত্রতা স্থাপন করতে চেয়েছিলেন তাও এ সন্ধির মাধ্যমে হয়নি। এ সন্ধির মাধ্যমে
১. নবাব সিরাজউদ্দৌলা দিল্লির সম্রাটের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের সব ধরনের বাণিজ্যিক সুযোগ সুবিধা স্বীকার করে নেন। ২. নবাবের কলকাতা আক্রমণের সময় ইংরেজ কোম্পানি এবং কর্মচারীদের যেসব পণ্যদ্রব্য ও আসবাবপত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলো ফেরত দিতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে নবাব স্বীকৃত হন। ৩. নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দুর্গ নির্মাণ করার অনুমতি দেন। ৪. নবাব কোম্পানিকে মুদ্রা প্রচলনের অনুমতি দেন। আলীনগরের সন্ধির ফলে ইংরেজদের ঔদ্ধত্য এত বেড়ে যায় যে তারা ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূত্র ধরে ফরাসিদের চন্দননগরের দুর্গ দখল করে নেয়। নবাব সিরাজউদ্দৌলা ফরাসিদের সাহায্য নিয়ে ইংরেজদের বাগে আনতে চেয়েছিলেন। এজন্য তিনি দাক্ষিণাত্যে ফরাসি সেনাপতি বুশির সাথেও মিত্রতা করেছিলেন। পলাশির যুদ্ধের কারণ। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করে মীর জাফরকে সিপাহসালার অর্থাৎ প্রধান সেনাপতির পদ থেকে এবং রায় দুর্লভকে দেওয়ানের পদ থেকে অপসারণ করেন। এছাড়া তিনি জগৎ শেঠকে প্রকাশ্যে অপমান করেছিলেন। এ তিনজনেই ছিলেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান হোতা। পলাশির যুদ্ধ ছিল একটি আনুষ্ঠানিকতা মাত্র। প্রাসাদ ষড়যন্ত্রের কারণে এর ফল কার্যত আগেই ঠিক হয়েছিল। তবে দরবারের অন্তর্দ্বন্দ্ব ছাড়াও আরও কিছু বিষয় পলাশির যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। সিরাজউদ্দৌলার প্রতি ইংরেজদের সম্মান প্রদর্শন না করা। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন তখন প্রচলিত রীতি অনুযায়ী অন্য ইউরোপীয় দেশগুলোর বণিকরা উপঢৌকন সহ তাকে অভিনন্দন জানায়, কিন্তু ইংরেজ বণিকরা তার প্রতি আনুগত্য প্রদর্শন করেনি। এ স্বীকৃত রীতি উপেক্ষা করা ছিল নবাবের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। নবাব এতে প্রচণ্ড অপমান বোধ করেন এবং ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। দুর্গ নির্মাণ সংক্রান্ত নবাবের আদেশ না মানা। ইউরোপীয় বণিকরা নবাব আলীবর্দী খানের সময় অবাধে বাণিজ্য করার অনুমতি পেলেও দুর্গ নির্মাণের অনুমতি পায়নি। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ নিয়ে ব্যস্ততার সুযোগে ইংরেজরা কলকাতা এবং ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করে। দাক্ষিণাত্যের চলমান ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ছিল এর উপলক্ষ। নবাব দুর্গ নির্মাণকে তার সার্বভৌম ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ বিবেচনা করে উভয় পক্ষকে তা থেকে বিরত থাকার নির্দেশ দেন। নবাবের আদেশ মেনে ফরাসিরা দুর্গ নির্মাণ স্থগিত রাখে, কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণের কাজ চালিয়ে যায়। এতে নবাব তাদের উপর ক্ষুব্ধ হন। উভয়ের মধ্যে সংঘাতের ক্ষেত্র তৈরি হতে থাকে। নবাবের বাণিজ্য সংক্রান্ত আদেশ অমান্য করা। ইংরেজরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে অনুমোদিত দস্তক ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও যথেচ্ছ ব্যবহার করে আসছিল। তারা এভাবে শুল্ক ফাঁকি দিতে থাকলে দেশীয় বণিকরা বিপুল ক্ষতির সম্মুখীন হয় এবং নবাবও রাজস্ব থেকে বঞ্চিত হন। এ কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বাণিজ্যের শর্ত মেনে চলার নির্দেশ দেন, কিন্তু ইংরেজরা তা অমান্য করে। ঘসিটি বেগম ও শওকত জংকে সহায়তার প্রতিশ্রুতি। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তার খালা ঘসিটি বেগম এবং আরেক খালা মাইমুনার পুত্র পূর্ণিয়ার বিদ্রোহী শাসক শওকত জং। এই দুই কুচক্রীকে ইংরেজরা সমর্থন করে ও সহায়তা দিতে সম্মত হয়। এটাও নবাবের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটার অন্যতম একটি কারণ। কলকাতায় কৃষ্ণ দাসকে আশ্রয় দেওয়া। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন দেওয়ান রাজবল্লভকে রাজস্ব সংক্রান্ত হিসাব দাখিল করতে নির্দেশ দেন। এতে রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস ও তার পরিবারের অন্যরা প্রচুর ধনরত্ন সহ কলকাতায় পালিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নেন। নবাব কৃষ্ণ দাসকে সরাসরি তার কাছে সমর্পণ করার আদেশ দিয়ে নারায়ণ দাসকে দূত হিসেবে ইংরেজদের কাছে পাঠান, কিন্তু ইংরেজ গভর্নর ড্রেক নবাবের দূতকে অপমান করেন এবং কৃষ্ণ দাসকে প্রত্যর্পণ করতে অস্বীকার করেন। ইংরেজদের এই উদ্ধত আচরণ নবাবকে ক্ষুব্ধ করে তোলে। ইংরেজদের সন্ধির শর্তভঙ্গ। আলীনগরের অবমানজনক সন্ধির স্বাক্ষর করেও সিরাজউদ্দৌলা ভেবেছিলেন ইংরেজরা এ সন্ধি মেনে চলবে এবং ঠিকমতো রাজস্ব দেবে, কিন্তু বাংলার অভ্যন্তরীণ নাজুক রাজনীতির সুযোগ নিয়ে ইংরেজরা সন্ধির যাবতীয় শর্ত ভেঙে নবাবকে রাজস্ব দিতে অস্বীকার করে। এমনকি তারা নবাবের সাধারণ প্রজাদের উপর অত্যাচার শুরু করে। সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি। 18 শতকের বাংলার কুলসিত রাজনীতিও পলাশির যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে। আসলে ইংরেজরা নবাবের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল বাণিজ্যিক সুবিধা লাভের জন্য, কিন্তু নবাবকে ক্ষমতাচ্যুত করার সাহস তাদের প্রথমে ছিল না।
অমাত্য ও ধনী ব্যবসায়ী উমিচাঁদ, রায়দুর্লভ, রাজবল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ প্রমুখ সেনাপতি মির্জাফরকে সিংহাসনে বসিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধির অভিপ্রায়ে প্রভাবশালী ইংরেজদের সহায়তা কামনা করে। ইংরেজরা এতে সাড়া দেয়। সিরাজের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী ছিলেন ধনকুবের, জগৎ শেঠ ও রাজবল্লভ। এমনকি মির্জাফরও প্রথম দিকে নবাবকে ক্ষমতাচ্যুত করতে রাজি হননি, কিন্তু জগৎ শেঠ ও রাজবল্লভ ইয়ার লতিফকে বিকল্প হিসেবে সিংহাসনে বসানোর পরিকল্পনা করলে মির্জাফর মত পরিবর্তন করে ষড়যন্ত্রে যোগ দিতে রাজি হন। মারাঠা আক্রমণে প্রশাসন বিধ্বস্ত হলে বাংলার রাজনীতিতে নবাবের প্রতিপত্তি সে সময় হ্রাস পেয়েছিল। এ সময় বাংলার প্রভাবশালী অভিজাতরা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য কোন্দরে লিপ্ত ছিলেন। অভিজাত শ্রেণীর মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের চরম অবনতি ঘটায় তারা জাতীয় স্বার্থের কথা একদম ভুলে গিয়েছিল। ইংরেজরা এরকম ভঙ্গুর রাষ্ট্রীয় সংহতির সুযোগ নিয়েই নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তারা জানত নবাবের সামরিক শক্তি বেশি হলেও ষড়যন্ত্রের কারণে তার বাহিনীর একটি বিরাট অংশ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নিষ্ক্রিয় থাকবে। পলাশীর যুদ্ধের ঘটনাবলী। আলীনগরের সন্ধির পরপরই ইংরেজরা নবাবের দুর্বলতা সম্পর্কে নিশ্চিত হয়। ফলে তারা বাংলায় ইংরেজ কোম্পানির স্বার্থ সংরক্ষণের জন্য নবাব বিরোধী ষড়যন্ত্রে বাস্তব রূপ দেওয়ার জন্য অগ্রসর হয়। এদিকে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরেজরা ফরাসিদের চন্দননগরের দুর্গ দখল করে নেয়। এরপর নবাব পরাজিত ফরাসিদের সহায়তায় ইংরেজদের দমন করার অভিপ্রায়ে দক্ষিণাত্যের ফরাসি সেনাপতি বুশির সাথে পত্রালাপ শুরু করেন। কেননা চন্দননগরের ফরাসিরা ইতিমধ্যে মুর্শিদাবাদে আশ্রয় নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে নবাব বুশি পত্রালাপের খবর ইংরেজরা পেয়ে যায়। ফলে যে কোনো মূল্যে নবাবকে সিংহাসনচ্যুত ইংরেজদের প্রতি সহানুভূতিশীল এমন কাউকে সিংহাসনে বসানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। এদিকে নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ, উমিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করে এবং রবার্ট ক্লাইভকে প্রস্তাব দেয়। ২.৫ কোটি টাকার বিনিময়ে ইংরেজরা মির্জাফরকে নবাব হতে সাহায্য করবে, এই মর্মে ইংরেজ মির্জাফর চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তি অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক আগে প্রদত্ত সব বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখবে। সিরাজ কর্তৃক কলকাতা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাপ্য ক্ষতিপূরণ দেবে। ফরাসিদেরকে বাংলা থেকে বিতাড়িত করা হবে। বৃহত্তর কলকাতার অধিবাসীরা ইংরেজ কোম্পানির শাসনাধীন থাকবে এবং কলকাতা থেকে দক্ষিণে কুলপি পর্যন্ত ইংরেজরা জমিদারি লাভ করবে। ঢাকা ও কাশিমবাজারের ইংরেজদের কুঠি তারা ইচ্ছে মতো দৃঢ় ও সম্প্রসারিত করতে পারবে। কোম্পানির সৈন্য নবাবকে সাহায্য করবে এবং এর ব্যয়ভার নবাব বহন করবেন। মির্জাফর নবাব হওয়ার পর তার দরবারে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে এবং সে যখন ইচ্ছা নবাবের সাথে সাক্ষাতের অনুমতি পাবে। হুগলির দক্ষিণে গঙ্গার নিকট নবাব কোনো দুর্গ নির্মাণ করতে পারবেন না ইত্যাদি। এই ষড়যন্ত্রমূলক চুক্তি সম্পাদনের পর উমিচাঁদ হঠাৎ দাবি করেন যে মুর্শিদাবাদ রাজকোষের শতকরা ৫ ভাগ অর্থ পুরস্কার হিসেবে তাকে না দিলে তিনি এই ষড়যন্ত্রের কথা নবাবকে ফাঁস করে দেবেন। ফলে উমিচাঁদকে নিবৃত্ত করার জন্য রবার্ট ক্লাইভ একটি জাল চুক্তিপত্র রচনা করেন, যাতে তাকে পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইংরেজদের পক্ষে ওয়াটসন এই জাল চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করলে রবার্ট ক্লাইভ নিজে এতে স্বাক্ষর করেন। এভাবে ষড়যন্ত্রের সব প্রস্তুতি সম্পন্ন হলে রবার্ট ক্লাইভ ইংরেজদের সাথে সম্পাদিত সন্ধির শর্ত নবাব ভঙ্গ করেছেন এই অভিযোগে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের কথা আগেই অবগত হয়ে প্রস্তুত ছিলেন। তিনি সসৈন্যে ইংরেজদের বিরুদ্ধে অগ্রসর হন। ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হয়। ৫০টি কামান, ৩৫,০০০ পদাতিক, ১৫,০০০ অশ্বারোহী সৈন্য নিয়ে নবাব মুর্শিদাবাদের ২৩ মাইল দক্ষিণে ভাগীরথীর তীরে অবস্থান নেন। নবাবের সেনাবাহিনী কয়েকটি ভাগে বিভক্ত ছিল। মির্জাফর ও রায়দুর্লভের অধীনে ছিল সেনাবাহিনীর বড় একটি অংশ। কামান ও কিছু সংখ্যক পদাতিক ও অশ্বারোহী ছিল মোহনলাল, মীরমদন ও সাফরের অধীনে। মির্জাফর ও রায়দুর্লভের অধীনস্থ বাহিনী যুদ্ধে নিষ্ক্রিয় থাকে। অপরদিকে মাত্র ৮টি কামান, ২২০০ দেশীয় সিপাহী এবং ৮০০ ইউরোপীয় গোলন্দাজ ও পদাতিক সৈন্য নিয়ে ইংরেজরা ২২ জুন পলাশীর আমবাগানে অবস্থান নেয়। ২৩ জুন যুদ্ধ শুরু হলে মীর মদন ও মোহনলালের অধীনস্থ সেনারা বীর বিক্রমে ইংরেজ বাহিনীকে পর্যদুস্ত করতে থাকে। কিন্তু মির্জাফর ও ইয়ার লতিফের সৈন্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। মোহনলাল, মীর মদন
ও সিনফ্রের বাহিনীর তীব্র আক্রমণে ইংরেজ বাহিনী টিকতে না পেরে পার্শ্ববর্তী আমবাগানে পশ্চাদপসরণ করে। সিরাজের বিজয় যখন সুনিশ্চিত, তখন হঠাৎ এক গোলার আঘাতে মীর মদন নিহত হন। মোহনলাল ও সিনফ্রে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন, কিন্তু সিরাজ মির্জাফর আলী খানকে ডেকে পাঠান এবং তাকে যুদ্ধের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান। এমনকি তিনি তার সামনে রাজমুকুট তুলে ধরে এর সম্মান রক্ষার অনুরোধ করেন। নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরকে আলীবর্দী খানের সময় প্রদত্ত আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে এই দুর্দিনে দেশ রক্ষায় সক্রিয় হওয়ার জন্য মিনতি করেন। সিরাজের এই বিচলিত ভাব লক্ষ্য করে মির্জাফর অন্তরে অন্তরে সিরাজকে ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ হন, কিন্তু তা বুঝতে দেননি। উপরন্তু তিনি কোরআন শরীফ স্পর্শ করে সিরাজকে সাহায্য করার শপথ নেন। তিনি সেদিনের মতো সিরাজকে যুদ্ধ বন্ধের পরামর্শ দেন এবং প্রতিশ্রুতি দেন পরবর্তী দিন তিনি নতুনভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। মির্জাফরের পরামর্শে সিরাজ যুদ্ধবিরতির আদেশ দিলে মোহনলাল তারপরও যুদ্ধ চালিয়ে যান, কেননা তখন পর্যন্ত যুদ্ধের গতি সিরাজের অনুকূলেই ছিল। কিন্তু অদূরদর্শী নবাবের আদেশে মোহনলাল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হন। মোহনলাল ও নবাবের অপরাপর বিশ্বস্ত সৈন্যরা যখন বিশ্রামরত, সে সময় রবার্ট ক্লাইভ অতর্কিত আক্রমণ করে সিরাজের রণক্লান্ত সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয় এবং নবাবের পতন ঘটে। এ যুদ্ধে ইংরেজদের পক্ষে মাত্র 23 জন নিহত এবং 49 জন আহত হয়েছিল। অপরদিকে নবাবের পক্ষে 500 জন সৈন্য নিহত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদে ফিরে এলেন। তিনি প্রচুর অর্থ বিতরণ করে সৈন্য সংগ্রহ করার চেষ্টা করলেন, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অনুচরবর্গ সবাই অর্থ গ্রহণ করল বটে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। উপায়ন্তর না দেখে তিনি স্ত্রী কন্যাসহ মুর্শিদাবাদ ছেড়ে ভাগলপুরের উদ্দেশ্যে রওনা হলেন। তার উদ্দেশ্য ছিল ভাগলপুরের ফরাসি সেনাধ্যক্ষ মসিয়ে ল এর সাথে যোগাযোগ করে পুনরায় সৈন্য সংগ্রহ করবেন, এরপর ইংরেজদের সাথে লড়াই করবেন। কিন্তু রাজমহলের কাছে রাত কাটাতে গিয়ে 30 জুন 1757 সালে তিনি বন্দী হন। 2রা জুলাই রাতে একজন সাধারণ বন্দীর মতো তাকে মুর্শিদাবাদে আনা হয়। ওই রাতে দরবারে মির্জাফরের নেতৃত্বে একটি প্রহসনের বিচার অনুষ্ঠিত হয়। অনুচরদের প্ররোচনা সত্ত্বেও মির্জাফর তাকে কোনো দণ্ডাজ্ঞা প্রদানের সাহস করেননি। বন্দীর উপযুক্ত মর্যাদাসহ তত্ত্বাবধান করার জন্য তিনি তার পুত্র মিরনের কাছে সিরাজের ভার অর্পণ করেন। কিন্তু ওই রাতেই মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে ছুরিকাঘাতে হত্যা করে। অদৃষ্টের কি পরিহাস! এই মোহাম্মদী বেগ সিরাজের পিতা জৈনুদ্দিনের অনুগ্রহে লালিত পালিত হয়েছিল। যুদ্ধক্ষেত্রেই রবার্ট ক্লাইভ মির্জাফরকে নতুন নবাব বলে কুর্নিশ করেন। 1757 খ্রিস্টাব্দের 26 জুন মির্জাফরের অভিষেক হয় এবং 29 জুন তিনি সিংহাসনে আরোহণ করেন। সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর একে একে সিরাজের জীবিত ভাই মির্জা মাহদি, সিরাজের ভ্রাতুষ পুত্র মুরাদউদ্দৌলা সহ সবাই নবাব আলীবর্দী খানের উত্তরাধিকারকে হত্যা করা হয়। এভাবে এই অধ্যায়ের করুণ পরিসমাপ্তি ঘটে এবং ইংরেজের শাসনের দরজা উন্মুক্ত হয়। সিরাজউদ্দৌলার পতনের কারণ। সিরাজউদ্দৌলার পতনের জন্য তিনি নিজেই দায়ী বলে ইংরেজ ইতিহাসবিদ এস লিলি মন্তব্য করেছেন। তার মতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগার লুট করাই ছিল সিরাজের উদ্দেশ্য, আর এজন্যই পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। সম্প্রতি লন্ডন ক্যামব্রিজের অধ্যাপকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রকাশিত নিউ ক্যামব্রিজ হিস্টরি অফ ইন্ডিয়া গ্রন্থেও এই তথ্যই প্রতিফলিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। ব্রিজিন গুপ্ত, অক্ষয় কুমার মৈত্রেয় প্রমুখ ভারতীয় ঐতিহাসিকগণ মনে করেন সিরাজউদ্দৌলাকে ভিলেন বানিয়ে ইংরেজ জাতির মাহাত্ম্য প্রকাশ করার জন্যই ক্যামব্রিজের ঐতিহাসিকগণ পক্ষপাতদুষ্ট ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। পার্সিভাল স্পিয়ারের মতে ক্লাইভ বাংলার সম্পদ কোম্পানির বাৎসরিক লগ্নিতে নিয়োজিত করেন। প্রচুর মুনাফা লাভের সম্ভাবনায় উৎসাহিত হয়েই তিনি বাংলার অভিজাতদের প্রাসাদ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন এবং সিরাজের পতনের জন্য মুখ্য ভূমিকা পালন করেন। রবার্ট ওম মনে করেন ইংরেজরা আর্কটের মতো বাংলায়
নিষ্ক্রিয়ণক শাসক প্রতিষ্ঠা করার জন্য মীর জাফরের সাথে যোগ সাজসে পলাশির যুদ্ধের মতো নাটক মঞ্চস্থ করে। প্রকৃত বাস্তবে এটি কোনো যুদ্ধই ছিল না, কেননা সিরাজ বাহিনীর মূল অংশ মীর জাফর, রায়দুর্লভ ও ইয়ার লতিফের নেতৃত্বে বিশ্বাসঘাতকতা করে নিষ্ক্রিয় ছিল। এ যুদ্ধে ইংরেজদের বীরত্বের কোনো মহিমা নেই, আছে বিশ্বাসঘাতকতার মাধ্যমে জয়লাভের কলঙ্ক। যা হোক, পলাশির যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের দায় দায়িত্বও কম নয়। এ যুদ্ধে তার পরাজয় ও পতনের জন্য নিম্নলিখিত কারণগুলোকে চিহ্নিত করা যায়। মীর জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা। সামরিক শক্তির বিচারে নবাব বাহিনীর তুলনায় ইংরেজ বাহিনী ছিল খুবই নগণ্য, কিন্তু সিরাজের ৩ জন সেনাপতির নেতৃত্বে বিশাল সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়। উপরন্তু মীর মদনের মৃত্যুর পর নবাব মীর জাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করার অনুরোধ করলে মীর জাফর তাকে ভুল পরামর্শ দিয়ে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন। এতে মোহনলাল ও সিনফ্রের নেতৃত্বে নবাবের আশু বিজয়ের সম্ভাবনা তিরোহিত হয়। নবাবের অদূরদর্শিতা। নবাব সিরাজউদ্দৌলার প্রধান দুর্বলতা ছিল তিনি শত্রুর বিরুদ্ধে দৃঢ় ও কঠোর ব্যবস্থা নিতে সক্ষম ছিলেন না। উপস্থিত জটিল পরিস্থিতিতে তিনি দৃঢ়তা প্রদর্শনের পরিবর্তে দিশেহারা হয়ে পড়েন। ইতপূর্বে কলকাতা দখলের পর তার উচিত ছিল ইংরেজদের সমূলে উৎখাত করা, কিন্তু সে তা না করে মারাঠা আক্রমণ ও আহমদ শাহ আবদালির আক্রমণের ভয়ে ইংরেজদের সাথে আলীনগরের অপমানজনক সন্ধি করেন। আবার মীর জাফরের বিশ্বাসঘাতকতা সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও নবাব তাকে সেনাপতির পদে বহাল রেখেছিলেন। ফলে তার সমর ও পরিকল্পনার খবর ইংরেজরা পেয়ে যায়। মীর মদনের মৃত্যুর পর মোহনলাল ও সিনফের সাঁড়াশি আক্রমণে ইংরেজরা পশ্চাদপসরণ করেছিল। সুতরাং যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু তিনি তার বিশ্বস্ত সেনাপতি মোহনলালের পরামর্শ উপেক্ষা করে বিশ্বাসঘাতক মীর জাফরের প্রতিশ্রুতিতে আস্থা রেখে চরম নির্বুদ্ধিতার পরিচয় দেন। যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয়তার অপরাধে তার উচিত ছিল মীর জাফর, ইয়ার লতিফ ও রায়দুর্লভকে কৌশলে বরখাস্ত করা, কিন্তু তিনি তা করার মতো দৃঢ়তা প্রদর্শন করতে পারেননি। সমর কুশলতার অভাব। নবাব সম্ভবত ইংরেজ বাহিনীর প্রকৃত শক্তি সম্পর্কে অবহিত ছিলেন না। শত্রুর শক্তি সম্পর্কে নিশ্চিত না হয়ে যুদ্ধযাত্রা করা সমর কুশলতার পরিচায়ক নয়। তিনি যদি তা জানতেন তাহলে মোহনলাল ও সিনফ্রের নেতৃত্বেই যে ইংরেজদের পরাজিত করা সম্ভব তা বুঝতে পারতেন। তার উচিত ছিল মোহনলালকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ দিয়ে মীর জাফরকে গ্রেফতার করা। মীর জাফরের গ্রেফতারের সংবাদ ইংরেজ শিবিরে পৌঁছলে রবার্ট ক্লাইভ যুদ্ধ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হতো, কেননা ক্লাইভের প্রধান ভরসাই ছিল মীর জাফর। বাংলার মানুষের নৈতিক স্খলন। বাংলার মানুষের নৈতিক স্খলন। 18 শতকে বাংলার অভিজাত ব্যবসায়ী, রাজকর্মচারী, সৈনিক প্রভৃতি শ্রেণীর মানুষের নৈতিক স্খলন নবাব সিরাজের পতনের অন্যতম একটি কারণ। ইংরেজরা এদেশে বাণিজ্য করার পাশাপাশি উৎকোচ প্রদানের মাধ্যমে বশীভূত করার রীতির ব্যাপকভাবে প্রচলন ঘটায়। শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অনুপস্থিতিতে স্থানীয় প্রভাবশালী শক্তির উত্থান এবং দুর্নীতির মাধ্যমে নিজস্ব স্বার্থ রক্ষা এর প্রবণতা বৃদ্ধি পায়। এজন্য ব্যক্তির স্বার্থে জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে কেউ দ্বিধাবোধ করেনি। ইংরেজদের শক্তি সম্পর্কে উদাসীনতা। একচেটিয়া শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পেয়ে ইংরেজরা অপ্রতিদ্বন্দ্বী বাণিজ্যিক শক্তিতে রূপান্তরিত হয়। অপরদিকে দুর্নীতিবাজ দেওয়ানরা নবাবের রাজকোষ খালি করে ফেলে। নবাব আলীবর্দী খানও মৃত্যুর সময় ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে নবাবকে সতর্ক করেছিলেন। ফরাসিরাও তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেছিলেন, কিন্তু চারিত্রিক দৃঢ়তার অভাবে নবাব তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে পারেননি। ইংরেজরাও তার দুর্বলতা বুঝে ফেলে। রবার্ট ক্লাইভের কুশলতা। সূক্ষ্ম কূটনীতি ও রণকৌশলে রবার্ট ক্লাইভ নিঃসন্দেহে নবাবের তুলনায় উন্নত ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য কর্মচারী থেকে স্বীয় সাহস, উচ্চাকাঙ্ক্ষা, অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শন করেই ক্লাইভ উচ্চপদ লাভ করেছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষমতা এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রবার্ট ক্লাইভ ছিলেন খুবই পারদর্শী। ফলে তার কূটকৌশলের কাছে তরুণ নবাব পরাজিত হন। পলাশির যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। পলাশির যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য সমসাময়িককালে ততটা অনুধাবন করা যায়নি। বাংলার জনগণের কাছে ঘটনা ছিল শাসকের পরিবর্তন মাত্র, কেননা অষ্টাদশ শতকের বাংলায় সে অর্থে জাতীয়তাবোধ বা দেশপ্রেম চেতনা জাগ্রত হয়নি।
তাছাড়া ভিনদেশি ইংরেজ বা নবাবের প্রশাসনের লোকজন কেউই বাংলার সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন না। অন্যদিকে পলাশীর যুদ্ধ নিছক একটি লড়াই হিসেবে দেখলে খুব গুরুত্ব দেওয়ার মতো ছিল না। সম্ভবত এজন্যই ব্রিটিশ ইতিহাসবিদ মেলিসন বলেছেন, পলাশীর যুদ্ধ ফলাফল নির্ধারণী চূড়ান্ত লড়াই হলেও একে একটি বড় যুদ্ধ মোটেই বলা যাবে না। পলাশী যুদ্ধের ব্যাপকতা ও ক্ষয়ক্ষতি এত কম ছিল যে এটি কার্যত একটি খণ্ডযুদ্ধ ছিল, কিন্তু এই সামান্য খণ্ডযুদ্ধই বাংলা এমনকি সমগ্র ভারতবর্ষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পলাশী যুদ্ধের মধ্যে দিয়েই পর্যায়ক্রমে ইংরেজ বণিকদের মানদণ্ড শাসকের রাজদণ্ডে পরিণত হয়। সেই হিসেবে ভারতের ইতিহাসে এ যুদ্ধের তাৎপর্য অপরিসীম। নিচে পলাশী যুদ্ধের গুরুত্ব তুলে ধরা হলো। প্রথমত, পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে। এর সূত্র ধরেই অচিরেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ভারতে ব্রিটিশ শাসনের ভিত প্রস্তুত হয়। দ্বিতীয়ত, পলাশীর যুদ্ধে ইংরেজদের কূটকৌশল ও সামরিক ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তাদের তুলনায় অনেক ক্ষেত্রেই ভারতীয়দের দুর্বলতা প্রকাশ পায়। তখন বাংলা ছিল ভারতের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। এরকম একটি অঞ্চল অনায়াসে ইংরেজদের পদানত হওয়ায় তাদের আত্মবিশ্বাস ও শক্তি অনেক বেড়ে যায়। তৃতীয়ত, এ যুদ্ধের ফলে বাংলার ক্ষমতা বিভাজিত হয়ে দ্বৈত শাসনের সূত্রপাত হয়। এর ফলে মীর জাফর হলেন নামে মাত্র নবাব, কিন্তু প্রকৃত ক্ষমতা রয়ে যায় ইংরেজদের হাতেই। তবে রাজনৈতিক ও প্রশাসনিক দায়-দায়িত্ব গ্রহণ করার মতো উপযুক্ত সংগঠন ব্রিটিশদের তখনও ছিল না। ফলে বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতার সৃষ্টি হয়। চতুর্থত, পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের হাতের পুতুল নতুন নবাবের কাছ থেকে 1.25 কোটি টাকা এবং 24 পরগনার জমিদারি লাভ করে। বাংলার নবাব ইংরেজ সেনাবাহিনীর মাধ্যমে অভ্যন্তরীণ বিদ্রোহ ও দমনে বাধ্য হওয়ায় এই প্রদেশের রাজনীতিতে ইংরেজদের স্থায়ী হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া বাংলা এবং সমঝোতা করা অন্য দেশীয় রাজ্যগুলো ইংরেজদের প্রতিনিধি হিসেবে দরবারে রেসিডেন্ট পদবীর একজন ব্রিটিশ কর্মকর্তা রাখতে বাধ্য হয়। পঞ্চমত, এ যুদ্ধে জয়ী হওয়ার সুবাদে বাংলার একচেটিয়া বাণিজ্য ইংরেজদের হস্তগত হয় এবং তাদের অন্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা ক্রমশ পিছিয়ে পড়ে। এছাড়া দেশীয় কুটির শিল্প ও বণিকদের ব্যবসাও দিনে দিনে বিপর্যয়ের শিকার হয়। পলাশীর যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ছিল সুদূরপ্রসারী। ষষ্ঠত, পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে ফরাসিরা সমূলে উৎপাটিত হয়। তারা পলাশীতে নবাব সিরাজের পক্ষে যুদ্ধ করেছিল। এ যুদ্ধের পর ইংরেজরা দাক্ষিণাত্যেও ফরাসিদের চূড়ান্তভাবে পর্যদস্ত করে। এরপর থেকে ইংরেজ বণিকরা একচেটিয়াভাবে ভারতবর্ষের সম্পদ আহরণ করে ইংল্যান্ডে পাঠাতে থাকে বা পাচার করতে থাকে। ফলে বাংলার এক কালক্রমে ভারতবর্ষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। ভারত ইংল্যান্ডের পণ্যের বাজারে পরিণত হয়। সপ্তমত, পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ভারতে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয়। ব্রিটিশ শাসনের সুবাদে ইউরোপীয় শিক্ষা, আধুনিক আইনকানুন, উন্নত কূটনীতি, অগ্রসর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো, উন্নত সমর সংগঠন ইত্যাদি ভারতে প্রবেশ করে এবং নতুন যুগের সূচনা ঘটায়। এগুলো ভারতে ব্রিটিশ শাসনের কয়েকটি ইতিবাচক দিক। পরিশেষে বলা যায়, সমরসজ্জা ও যুদ্ধের ব্যাপকতার বিচারে পলাশীর যুদ্ধ তেমন তাৎপর্যপূর্ণ না হলেও এর ফল ছিল সুদূরপ্রসারী। এ যুদ্ধে মোগল প্রদেশ বা সুবা বাংলার স্বাধীন নবাবীর ক্ষয়িষ্ণু রূপকে উন্মোচিত করে। পলাশীর যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ইংরেজরা বাংলায় শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। পাশাপাশি তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতে অন্য ইউরোপীয় শক্তিগুলোকে পরাজিত ও বিতাড়িত করে এবং একচ্ছত্র বাণিজ্য শক্তিতে পরিণত হয়। বক্সারের যুদ্ধের পর বাংলার দেওয়ানি লাভ করে পুরো ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে তারা। 1759 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটকে লেখা রবার্ট ক্লাইভের এক চিঠি থেকে বাংলায় ইংরেজ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানা যায়। ব্রিটিশ সরকার তখন এ প্রস্তাবে সম্মত না হলেও কোম্পানির কর্মকর্তা ক্লাইভ থেকে থেমে থাকেননি। তার পরিকল্পনা মতোই উত্তরসূরিরা এক সময় ভারতে উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশরা ভারতে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ প্রায় 190 বছর তাদের ঔপনিবেশিক শাসন ও শোষণ চালায়। বক্সারের যুদ্ধ পটভূমি। মীর জাফর পলাশীর যুদ্ধে ইংরেজদের সহায়তা করার পুরস্কার স্বরূপ 29 জুন 1757 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন লাভ করেন। তার ধারণা ছিল মুর্শিদাবাদের রাজকোষে বিপুল পরিমাণ অর্থ আছে এবং তিনি এই অর্থ দিয়ে ইংরেজদের দাবি মিটিয়ে সফলভাবে নবাবী চালাতে পারবেন। কিন্তু নবাব পদে বসার পরেই মীর জাফর দেখতে পেলেন রাজকোষ প্রায় শূন্য। এরপর তিনি তার ব্যক্তিগত অলংকার, হীরা
জহরত ও মূল্যবান আসবাবপত্র বিক্রি করে ইংরেজদের কাছে অঙ্গীকার করা ১.৫ কোটি টাকা পরিশোধ করতে বাধ্য হন। এর ফলে তিনি দেউলিয়া হয়ে ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন। এদিকে মেদিনীপুরের শাসনকর্তা রাজা রামসিংহ, বিহারের শাসনকর্তা রাজা রামনারায়ণ ও পূর্ণিয়ার শাসনকর্তা হাজির আলী মির্জাফরের সিংহাসনে আরোহণকে অবৈধ ঘোষণা করে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। মির্জাফর রায়দুর্লভকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে উদ্যত হলেও ইংরেজদের হস্তক্ষেপে তিনি ক্ষান্ত হন। ক্লাইভের মধ্যস্থতায় রাজা রামসিংহ এবং রাজা রামনারায়ণের সাথে মির্জাফর আপোস করতে বাধ্য হন। এদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকায় এবং পূর্ণিয়াতে সেনারা বিদ্রোহ করে। মির্জাফর ইংরেজদের সাহায্যে ঢাকার বিদ্রোহ দমন করতে পারলেও পূর্ণিয়ার বিদ্রোহ দমাতে ব্যর্থ হন। এর প্রধান কারণ ছিল তার আর্থিক দুরবস্থা, কেননা চুক্তি অনুযায়ী ইংরেজদের পাওনা সমুদয় অর্থ পরিশোধ করা সত্ত্বেও তিনি বর্ধমান, নদিয়া, হুগলি প্রভৃতি পরগনার রাজস্ব ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হন। উপরন্তু নৌবহর এবং সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত ২৫ লক্ষ টাকা এবং ক্লাইভকে পুরস্কারস্বরূপ ২১ লক্ষ টাকা প্রদান করতে বাধ্য হয়ে মির্জাফর সর্বশান্ত হয়ে পড়েন। অবশেষে তিনি বুঝতে পারেন ইংরেজরা তাকে নামেমাত্র নবাব বানিয়ে শোষণ করছে। তিনি ইংরেজদের প্রতিপত্তি খর্ব করার জন্য ওলন্দাজদের সাথে মিত্রতার চেষ্টা করেন, কিন্তু ১৭৫৯ খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের চূড়ান্ত পরাজয় ঘটলে তার সে পরিকল্পনাও ব্যর্থতায় পর্যবসিত হয়। এদিকে মির্জাফরের বার্ধক্য, তার উপযুক্ত পুত্র মিরনের অকাল মৃত্যু এবং রাজকোষের শূন্যতায় বাংলার প্রশাসন একেবারে ভেঙে পড়ে। ইংরেজরা একসময় বুঝতে পারে মির্জাফরকে শোষণ করে আর অর্থ আদায় করা সম্ভব নয়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্থায়ী গভর্নর হেনরি ভ্যানসিটার্টের প্রস্তাব মতো তাকে নানা অজুহাত দেখিয়ে ১৭৬০ খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত করা হয়। নবাব পদে বসানো হয় মির্জাফরের এই জামাতা মীর কাসিমকে। এভাবে বিশ্বাসঘাতক মির্জাফরের পতন ঘটে। মীর কাসিম ছিলেন রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী এবং সুদক্ষ শাসক। তিনি বুঝতে পেরেছিলেন মির্জাফরের পতনের মূলে ছিল তার আর্থিক দুরবস্থা, সামরিক দুর্বলতা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থলোলুপতা। তিনি চাইলেন সম্মানজনক উপায়ে ইংরেজদের প্রাপ্য মেটানোর পর আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে বাংলার স্বার্থ রক্ষা করতে। এজন্য তিনি সিংহাসনে আরোহণ করেই চুক্তি মোতাবেক কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের রাজস্ব আদায়ের পরোয়ানা প্রদান করেন। ২. কোম্পানির সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করেন। ৩. সিলেটের চুন ব্যবসার জন্য কোম্পানিকে পরোয়ানা প্রদান করেন। ৪. কোম্পানিকে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার প্রদান করেন। ৫. কর্ণাটকে যুদ্ধ পরিচালনার জন্য কোম্পানিকে ৫ লক্ষ টাকা এবং ভ্যানসিটার্ট ও তার পরিষদকে পুরস্কার স্বরূপ ২ লক্ষ টাকা প্রদান করেন। এভাবে কোম্পানির প্রাপ্য মিটিয়ে মীর কাসেম আর্থিক স্বাবলম্বিতা অর্জনের দিকে নজর দেন। তিনি মির্জাফরের আমলের উচ্চপদস্থ কর্মচারীদের অবৈধভাবে উপার্জিত অর্থ জোর করে আদায় করেন। বহু অসৎ সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তাছাড়া মির্জাফর ও আলীবর্দী খানের পরিবর্তে সঞ্চিত অর্থ বলপূর্বক আদায় করেন। শেঠ পরিবারের কাছ থেকে চাপ দিয়ে প্রচুর অর্থ ঋণ গ্রহণ করেন এবং শাসন কাজে ব্যয় সংকোচন করেন। মীর কাসেম এসবের পাশাপাশি আবওয়াব বা অতিরিক্ত কর ধার্য করে রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হন। এভাবে আর্থিকভাবে সমর্থ হওয়ার পর তিনি আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে ইংরেজদের উপর নির্ভরশীলতা কমিয়ে বাংলার স্বার্থ রক্ষা করতে পারেন। কিন্তু মীর কাসিমের এই উদ্যোগসমূহ ইংরেজদের মনে সন্দেহের সৃষ্টি করে, ফলে তার সাথে ইংরেজদের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। বক্সারের যুদ্ধের ঘটনাবলী। মীর কাসিমের উপযুক্ত গৃহীত ব্যবস্থাবলীর পরিপ্রেক্ষিতে কলকাতা কাউন্সিলের অধিকাংশ সদস্যই তার উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন। কেউ কেউ নবাব মীর কাসিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছিলেন। অভ্যন্তরীণ বাণিজ্যে শুল্ক প্রদান সংক্রান্ত বিরোধের জের হিসেবে পাটনার ইংরেজ বাণিজ্য কুঠির এজেন্ট এলিস পাটনা শহরটি দখল করার উদ্দেশ্যে আক্রমণ করেন। মীর কাসিম পাটনা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে তা পুনর্দখল করেন। এর ফলে কলকাতা কাউন্সিল নবাব মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৭৬৩ খ্রিস্টাব্দে নবাব মীর কাসিম ও ইংরেজ বাহিনীর মধ্যে পরপর কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। মীর কাসিমের অধীনে প্রায় ২০,০০০ সৈন্য ছিল, কিন্তু এরা সামরিক দক্ষতায় ইউরোপীয়দের সমকক্ষ ছিল না।
অপরদিকে মেজর অ্যাডামসের নেতৃত্বে 10,000 ইউরোপীয় এবং 400 দেশীয় সৈন্য মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ করে। মীর কাসিম পর্যায়ক্রমে কাটোয়া, গিরিয়া এবং উদয়নালার যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। এরপর অ্যাডামস মুঙ্গের অভিমুখে রওনা হলে মীর কাসিম পাটনা আগমন করে সকল ইংরেজ বন্দীকে হত্যা করেন। মুঙ্গে দখল করে মেজর অ্যাডামস পাটনা অভিমুখে রওনা হলে উপায়ান্তর না দেখে মীর কাসিম বিপুল ধনরত্নসহ অযোধ্যায় পশ্চাদপসরণ করেন। তিনি অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের নিকট সাহায্য প্রার্থনা করেন। 1763 খ্রিস্টাব্দে যুদ্ধ চলাকালেই ইংরেজ কর্তৃপক্ষ মীর জাফরের সাথে নতুন চুক্তি করে তাকে পুনরায় পুতুল নবাব হিসেবে সিংহাসনে বসায় এবং মীর জাফরের মাধ্যমে নবাব মীর কাসিম কর্তৃক জারিকৃত সকল ঘোষণা ও বিধি প্রত্যাহার করিয়ে নেয়। এভাবে ইংরেজদের একচেটিয়া বাণিজ্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এদিকে পরাজিত হলেও নবাব মীর কাসিম হতাশ না হয়ে ইংরেজদের বিরুদ্ধে চূড়ান্ত শক্তি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। তার অনুরোধে অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাট শাহ আলম তাদের বাহিনী প্রেরণ করেন। 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে মেজর হেক্টর মুন্ডোর নেতৃত্বে ইংরেজ বাহিনীর কাছে এ সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এভাবে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিহত করার সর্বশেষ প্রচেষ্টাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এ যুদ্ধে পরাজিত হয়ে নবাব মীর কাসিম দিল্লি পলায়ন করেন। দিল্লিতে 1777 খ্রিস্টাব্দে অতি দিনহীন অবস্থায় মীর কাসিমের মৃত্যু হয়। যুদ্ধে পরাজয়ের পর সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষাবলম্বন করেন। উপায়ান্তর না দেখে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ইংরেজদের নিকট সন্ধি প্রার্থনা করেন। শর্ত সাপেক্ষে অযোধ্যার নবাবকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। বক্সারের যুদ্ধের কারণ। বক্সারের যুদ্ধের মূল কারণ হল ইংরেজ কোম্পানির সাম্রাজ্য স্থাপনের ইচ্ছার বিপরীতে মীর কাসিমের স্বাধীন নবাবী প্রতিষ্ঠার প্রচেষ্টা। মীর কাসিম বুঝতে পেরেছিলেন ইংরেজদের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারলে তাদের প্রতিহত করা যাবে না, ফলে ইংরেজরা একদিন বাংলা তথা ভারতবর্ষের ভাগ্যবিধাতা হয়ে উঠবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল থেকে দেশকে মুক্ত করার জন্য মীর কাসিম নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করেন, যা বক্সারের যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। 1. তিনি বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে পরোয়ানা গ্রহণ করেন। এতে বাংলার সিংহাসনের উপর তার দায়িত্ব বা তার দাবি আইনগত ভিত্তি পায়। 2. ইংরেজদের প্রতি মিত্রভাবাপন্ন সকল শ্রেণীর কর্মচারী ও জমিদারদের তিনি কঠোর হাতে দমন করেন। এদের একজন ছিলেন বিহারের শাসনকর্তা রাম নারায়ণ। 3. চুক্তি অনুযায়ী রাজধানী মুর্শিদাবাদে একজন ইংরেজ রেসিডেন্ট ছিলেন, যিনি শাসন কাজে অযাচিতভাবে হস্তক্ষেপ করতেন। এটা ছিল স্বাধীনচেতা নবাব মীর কাসিমের কাছে অসহনীয়। বাংলার প্রশাসনকে সকল প্রকার ইংরেজ প্রভাব থেকে মুক্ত রাখার জন্য তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন এবং চারদিকে পরিখা ও দুর্গ নির্মাণ করে নতুন রাজধানীকে সুরক্ষিত করেন। 4. মীর জাফর তখনও জীবিত ছিলেন এবং ইংরেজদের তত্ত্বাবধানে কলকাতায় বাস করছিলেন। বুদ্ধিমান মীর কাসিম বুঝতে পেরেছিলেন ইংরেজরা প্রয়োজন মনে করলে তাকে সরিয়ে মীর জাফরকে আবারও সিংহাসনে বসাতে পারে। এজন্য তিনি উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেন। ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য তিনি 3 জন ইউরোপীয় সেনাপতির সাহায্যে তার সৈন্যবাহিনীকে উন্নত সামরিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেন। দেশীয় সৈনিকদের অদক্ষতা লক্ষ্য করে মীর কাসিম তার সৈন্যবাহিনীতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের দুর্ধর্ষ আফগান ও পার্সিদের নিয়োগ দেন। কিছু সংখ্যক আর্মেনীয়কেও তিনি তার সেনাদলে অন্তর্ভুক্ত করেছিলেন। 5. অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের জন্য যেন ইংরেজদের উপর নির্ভর করতে না হয়, সেজন্য তিনি মুঙ্গেরে এক বিরাট অস্ত্র কারখানা গড়ে তোলেন। এখানে নির্মিত কামান, বন্দুক এবং অন্যান্য যুদ্ধোপকরণ ইউরোপে তৈরি অস্ত্রশস্ত্রের তুলনায় মোটেই নিম্নমানের ছিল না। 6. মীর কাসিম ইংরেজ বণিকদের দস্তকের অবৈধ ব্যবহার বন্ধ করতে না পেরে দেশি বিদেশি সকল বণিকের উপর থেকেই শুল্ক উঠিয়ে নেন। এতে তার রাজস্বের ক্ষতি হয় বটে, কিন্তু ইংরেজদের একচেটিয়া বাণিজ্যের পথ বন্ধ হয়ে যায়। ইংরেজ কোম্পানি এ ব্যবস্থার প্রতিবাদ করলে নবাব মীর কাসিমের সাথে তাদের প্রকাশ্য সংঘাত শুরু হয়। বক্সারের যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল যেমন ব্যাপক তেমনি সুদূর প্রসারী। ইংরেজ ইতিহাসবিদ জেমস স্মিথ এটিকে একটি চূড়ান্ত যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, পলাশির যুদ্ধ ছিল শুধু কামানের লড়াই, কিন্তু বক্সার ছিল চূড়ান্ত যুদ্ধ। পলাশির যুদ্ধে শুরু শুধু বাংলার নবাব পরাজিত হয়েছিলেন, কিন্তু বক্সারের যুদ্ধে বাংলার নবাব, অযোধ্যার নবাব ও মুঘল সম্রাট সম্মিলিতভাবে পরাজিত হন। এর মধ্য দিয়ে ভারতীয় শাসকদের সামরিক ক্ষমতা ও দক্ষতা ইংরেজদের তুলনায় নিম্ন স্তরের বলে প্রমাণিত হয়। বক্সারের যুদ্ধে পরাজয়ের ফলে মীর কাসিম সিংহাসনচ্যুত হন এবং মীর জাফর পুনরায় সিংহাসনে আরোহণ করেন। নানা শর্তারোপ করে মীর জাফরের ক্ষমতা সীমাবদ্ধ করা হয়। অপরদিকে ইংরেজরা সব বাণিজ্যিক সুবিধা ফিরে পায়। ২. অযোধ্যার নবাব পরাজিত হয়ে রোহিলা খণ্ডে পালিয়ে যান। অবশেষে ইংরেজদের সাথে সন্ধি করে তিনি রাজ্য ফিরে পান। ইংরেজরা অযোধ্যা দখল করার পরিবর্তে একে আশ্রিত রাজ্যে পরিণত করে এবং বাংলাকে মারাঠা আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এটিকে বাফার রাষ্ট্র হিসেবে ব্যবহার করে। অপরদিকে মীর কাসিম আত্মগোপন করেন। তিনি দিল্লির সম্রাট ইংরেজদের পক্ষাবলম্বন করেন। ৩. ভারতবর্ষে ইংরেজ বাহিনীর সামরিক সক্ষমতা প্রমাণিত হয়। এর ফলে ভারতের অন্যান্য স্থানেও বিনা বাধায় ইংরেজ আধিপত্য স্থাপিত হয়। ৪. অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি কেড়ে নেওয়া হয়। বাংলা থেকে দিল্লি পর্যন্ত সমগ্র উত্তর ভারত ইংরেজদের অধীনে চলে যায়। ৫. রবার্ট ক্লাইভ আনুষ্ঠানিকভাবে দিল্লির সম্রাট কর্তৃক বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করেন। এর ফলে বাংলার উপর ইংরেজদের অধিকার আইনগত স্বীকৃতি লাভ করে এবং কোম্পানি অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। ৬. দেওয়ানি লাভের পর বাংলার ব্যবসা বাণিজ্যের উপর ইংরেজ কোম্পানি এবং ইংরেজ বণিকদের একচ্ছত্র অধিকার যথার্থভাবে প্রতিষ্ঠিত হয়। ৭. বাংলার স্বাধীন নবাবী আমলে প্রকৃত অবসান ঘটে। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তনের দিক দিয়ে বিবেচনা করলে বক্সারের যুদ্ধ ছিল পলাশির যুদ্ধ অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ, কেননা এ যুদ্ধের পর ইংরেজদের অস্তিত্ব রক্ষার জন্য আর যুদ্ধ করতে হয়নি। পরবর্তীকালে যেসব যুদ্ধ বিগ্রহ ঘটে তা ছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ। এজন্য ইংরেজ ইতিহাসবিদ জেমস স্টিফেন মন্তব্য করেছেন, ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে ভারতবর্ষে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলায় ইংরেজরা সব দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যায়, কেননা ইংরেজ কোম্পানিকে গতিরোধ করার আর কেউ ছিল না। ইংরেজ কোম্পানি যদিও দিল্লির সম্রাট, অযোধ্যার নবাব এবং বাংলার নবাবের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিল, তথাপি তারা দিল্লি কিংবা অযোধ্যা দখল না করে শুধু বাংলা, বিহার, উড়িষ্যাকে নিজেদের কর্তৃত্বের বলয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে, কেননা তখন পর্যন্ত পুরো ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করার মতো লোকবল, সামরিক ও প্রশাসনিক সক্ষমতা তারা অর্জন করেনি। তাছাড়া কোম্পানি ছিল নিছকই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাষ্ট্র পরিচালনার মতো প্রজ্ঞা কিংবা অভিজ্ঞতা এর কোনোটিই কোম্পানির ছিল না। এজন্য ইংরেজ কোম্পানি দেশীয় লোকদের ক্রীড়নক বানিয়ে ক্ষমতায় বসিয়ে তাদের মাধ্যমে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ অব্যাহত রাখতে প্রয়াসী হয়। ১৭০৭ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। এরপর উত্তরাধিকার দ্বন্দ্বে মুঘল কেন্দ্রীয় প্রশাসন দুর্বল হয়ে পড়লে সুবা বাংলা স্বাধীনভাবে শাসিত হতে থাকে। ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার সুবেদার নিযুক্ত হয়ে এলে তিনি শাসনতান্ত্রিক প্রথা ভঙ্গ করে দেওয়ানের পদটি দখল করে নেন। পরবর্তীকালে কেন্দ্রের দুর্বলতার সুযোগ নিয়ে তার পরবর্তী বংশধররা সুবাদারি এবং দেওয়ানি পদ দুটি একীভূত করে ফেলেন। তবে মুর্শিদ কুলি খান কেন্দ্রে নিয়মিত রাজস্ব পাঠালেও পরবর্তী নবাবগণ কেন্দ্রে রাজস্ব পাঠানো বন্ধ করে দেন। মারাঠা আক্রমণের সময় নিরাপত্তার অজুহাতে আলীবর্দী খান কেন্দ্রে কোনো রাজস্ব পাঠাননি। তিনি সিরাজউদ্দৌলাও কেন্দ্রে রাজস্ব পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। পলাশির যুদ্ধের পর দিল্লির রাজনীতি এবং ভারতীয় উপমহাদেশের রাজনীতি এমনভাবে আবির্ভূত হচ্ছিল যে দিল্লির মুঘল সম্রাট সুবা বাংলা থেকে কোনো রাজস্ব পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন। তো এরকম অবস্থায় মুঘল সম্রাট একবার ইংরেজ কোম্পানিকে বার্ষিক কিছু উপঢৌকনের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি গ্রহণের অনুরোধ করলে কোম্পানি তা প্রত্যাখ্যান করেছিল। বক্সারের যুদ্ধের পর একচ্ছত্র ক্ষমতা পেয়ে কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি ও বিশৃঙ্খলা চরমে ওঠে। এর ফলে বাংলার রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটলে ইংরেজ কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে ওঠে। ফলে ইংরেজ কর্তৃপক্ষ কোম্পানির দুর্নীতি রোধ ও স্বার্থ রক্ষার জন্য রবার্ট ক্লাইভকে লর্ড উপাধি দিয়ে বাংলায় দ্বিতীয়বার প্রেরণ করে।
দ্বিতীয়বারের মতো লর্ড ক্লাইভ ভারতবর্ষে পদার্পণ করেই মীর কাসিমের মিত্রশক্তি অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমের দিকে দৃষ্টি দেন। তিনি বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ অঞ্চল দুটির বিনিময়ে অযোধ্যার নবাবের কাছে সন্ধি করে অযোধ্যাকে কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত করেন। এরপর তিনি কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদানের শর্তে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। ১৭৬৫ খ্রিস্টাব্দে ২২শে আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি সনদ লাভ করে। অপরদিকে ক্লাইভ মির্জাফরের পুত্র নাজিমুদ্দৌলার সাথে এক চুক্তি করে তাকে বার্ষিক ৫৩ লক্ষ টাকা প্রদানের বিনিময়ে বাংলার দেওয়ানির সকল অধিকার অনুমোদন করিয়ে নেন। দিল্লির সম্রাট এবং বাংলার নবাবের সাথে চুক্তির মাধ্যমে ইংরেজ কোম্পানির দেওয়ানির অধিকার আইনগত ভিত্তি লাভ করে। এর ফলে ইংরেজ কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলে রাজস্ব শাসনের অধিকার পায়, যা পরবর্তী ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে দেয়। দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, দেওয়ানি লাভ ছিল কোম্পানির জন্য এক বিরাট রাজনৈতিক বিষয়, কেননা দিল্লির সম্রাট এবং বাংলার নবাব উভয়েই দেওয়ান হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্বীকৃতি দিলে ভারতীয় জনগণের মধ্যে ইংরেজদের মর্যাদা নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয়। আইনগত ভিত্তি লাভ করায় কোম্পানির পক্ষে কাজ করতে আর কোনো বাধা ছিল না। এর ফলে বাংলার নবাব বৃত্তিভোগীতে পরিণত হন। ফলে বার্ষিক ৫৩ লক্ষ টাকা এবং ২৬ লক্ষ টাকা কর প্রদান ছাড়া বাংলা, বিহার, উড়িষ্যার বাকি বিপুল পরিমাণ রাজস্বের অর্থ ইংরেজ কোম্পানি তার ব্যবসায়, বিনিয়োগ, সামরিক সংগঠন প্রভৃতি ক্ষেত্রে ব্যয় করার সুযোগ পায়। দ্বিতীয়ত, দেওয়ানি লাভ করার ফলে ইংরেজ কোম্পানিকে তার ব্যবসায় আর নতুন করে বিনিয়োগের প্রয়োজন হয়নি। তখন থেকে আদায়কৃত রাজস্ব থেকেই কোম্পানি ব্যবসায় বিনিয়োগ করতে সমর্থ হয়। এজন্য দেওয়ানির সনদ লাভ ছিল কোম্পানির বিরাট অর্থনৈতিক বিজয়। কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টরসকে দেওয়ানি লাভের সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে লর্ড ক্লাইভ বলেছিলেন, বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি থেকে যে রাজস্ব পাওয়া যাবে তাতে দিল্লির সম্রাট, বাংলার নবাবের ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সামরিক ও বেসামরিক খাতের সমস্ত ব্যয় মিটিয়েও কোম্পানির হাতে নিট আয় থাকবে ১২ কোটি টাকার উপর। ১৭৬৫-৬৬ খ্রিস্টাব্দের রাজস্বের হিসেব থেকে লর্ড ক্লাইভ এই তথ্য দিয়েছিলেন। তৃতীয়ত, দেওয়ানি লাভের ফলে ইউরোপ থেকে রৌপ্য আনার প্রয়োজন ফুরিয়ে যায়, কারণ বাংলা থেকে সংগৃহীত রাজস্বই কোম্পানির তার ব্যবসায় পুনর্বিনিয়োগ করে। কোম্পানির আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। কোম্পানি উদ্ধৃত অর্থ ব্যয় করে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করে, সামরিক দিক দিয়েও আরও শক্তিশালী হয়ে ওঠে। চতুর্থত, দেওয়ানি লাভের ফলে কোম্পানির কর্মচারীরা শুল্কহীন অবাধ বাণিজ্যের অধিকার লাভ করে। এর ফলে তাদের অর্থের লোভ দিন দিন বাড়তে থাকে। কোম্পানির কর্মচারীরা অসৎ উপায় অবলম্বন করলে কিংবা অর্থ আত্মসাৎ করলেও কর্তা ব্যক্তিরা কোনো ব্যবস্থা নিতেন না। এর ফলে যে কোনো উপায়ে অর্থ আদায় করাই কোম্পানির কর্মচারী ও তাদের নায়েব গোমস্তাদের নীতি হয়ে দাঁড়ালে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। পঞ্চমত, কোম্পানি দেওয়ানি লাভ করলেও রাজস্ব ক্ষেত্রে অনভিজ্ঞতা এবং অন্যান্য ইউরোপীয় কোম্পানির ঈর্ষার হাত থেকে কোম্পানিকে নিরাপদ করার জন্য লর্ড ক্লাইভ রেজা খান ও শেতাব রায় নামে দুজন নায়েবকে রাজস্ব আদায়ের ভার দেন। রাজস্ব আদায় ছাড়াও শুল্ক আদায়, দেওয়ানি ও ফৌজদারি মামলার ভারও তাদের উপর ন্যস্ত করা হয়। নায়েবরা আইনত নবাবের অধীনে হলেও তারা কোম্পানির স্বার্থ রক্ষাকেই প্রাধান্য দিত। এর ফলে বাংলায় দ্বৈত শাসনের সৃষ্টি হয়, যা পরবর্তীকালে বাংলায় মহামানবিক বিপর্যয়ের কারণ ঘটায়। ষষ্ঠত, দেওয়ানি লাভের পর বাংলা থেকে বিপুল অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। বাংলার উদ্ধৃত সম্পদ ব্যবহার করে ইংল্যান্ডে শিল্প কলকারখানা গড়ে উঠলে সেখানে শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়। এই শিল্প বিপ্লবের পথ ধরে ১৮ ও ১৯ শতকে ইংল্যান্ড বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়। পরিশেষে বলা যায়, লর্ড ক্লাইভ বক্সারের যুদ্ধে জয়লাভের পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণ করে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রকৃত ভিত্তি রচনা করতে সক্ষম হন। দেওয়ানি গ্রহণ ছিল লর্ড ক্লাইভের সূক্ষ্ম রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক। এর মাধ্যমে ক্লাইভ কোম্পানির অর্থনৈতিক সক্ষমতা দ্বারা ভারতবর্ষের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করেছিলেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন। ১৭৬৫ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে আসেন রবার্ট ক্লাইভ। এসেই তিনি বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানির
আধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি স্বাক্ষর করেন। সন্ধির শর্ত অনুযায়ী নবাব সুজাউদ্দৌলার তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। বিনিময়ে নবাব কোম্পানিকে 50 লক্ষ টাকা যুদ্ধের ক্ষতিপূরণ দেন। পাশাপাশি নবাব কারা ও এলাহাবাদ জেলা দুটি কোম্পানিকে ছেড়ে দেন। এই চুক্তির শর্তানুসারে কোম্পানি এখন থেকে রাজস্ব আদায় করবে এবং বাংলার নাবালক নবাব নাজিমুদ্দৌলাকে শাসনকার্য চালানোর জন্য বার্ষিক 53 লক্ষ টাকা প্রদান করবে। এছাড়া 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানে সম্মত হয়ে কোম্পানি এই অঞ্চলের দেওয়ানি লাভ করে। দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নেন্স। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ইতিহাসে লর্ড ক্লাইভের এই শাসনকে দ্বৈত শাসন নামে অভিহিত করা হয়। দ্বৈত শাসনের অর্থ হল দুজনের শাসন। এই ব্যবস্থায় নিজামতি বা আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি জায়গার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির উপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই হচ্ছে দ্বৈত শাসন। তবে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে পূর্ণ ক্ষমতাই চলে যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, কারণ কোম্পানি দেওয়ানি পেলেও নিজ হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব না রেখে নায়েব নাজিম রেজা খানের হাতে দেয়। অন্যদিকে নবাবের কাগজে কলমে নিজামতি দায়িত্ব থাকলেও হাতে কলমে তা নায়েব নাজিম রেজা খানের হাতে চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা বা সেবাদাস, কাজেই মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব, ইম্প্যাক্ট অফ দি ডুয়াল সিস্টেম। রাজনৈতিক প্রভাব। দ্বৈত শাসন ব্যবস্থাটি ছিল বাস্তবতা বিবর্জিত ও অভিনব। এই শাসন ব্যবস্থা তৎকালীন বাংলার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল, যার ফলে বাংলা তথা ভারতবর্ষের জনজীবনে এর নানা প্রভাব পড়েছিল। প্রথমত, ক্লাইভের দ্বৈত শাসনে নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। অর্থের জন্য নবাবকে কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো। অন্যদিকে কোম্পানির হাতে প্রচুর টাকা ছিল, কিন্তু কোম্পানির স্বার্থপর কর্মচারীরা প্রয়োজনীয় দায়িত্ব পালন থেকে যথারীতি বিরত থাকায় জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থা অনুযায়ী কোম্পানির কোনো দায়িত্ব ছিল না। কোম্পানির দুর্নীতিপরায়ণ কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে প্রশাসন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছিল। তৃতীয়ত, দ্বৈত শাসন অনুসারে বাংলা, বিহার ও উড়িষ্যার অর্থনৈতিক দায়-দায়িত্ব কোম্পানির হাতে ন্যস্ত হওয়ায় কোম্পানির কর্মচারী ও বণিকরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়। এসব তথাকথিত প্রশাসকদের ভারতীয় রাজস্ব রীতিনীতি সম্পর্কে কোনো ধারণা না থাকায় ইংল্যান্ডের রীতিনীতি ভারতে প্রয়োগ হতে থাকে। এতে প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে। এর ফলে কোম্পানির সাথে নবাবের দূরত্ব বেড়ে যায়। P.E. রবার্টস বলেন, বাংলার নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল খুবই জটিল এবং দুর্বোধ্য। চতুর্থত, দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক ও পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানির কর্মচারীদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং একই সাথে দুর্নীতি বৃদ্ধি পায়। পঞ্চমত, দ্বৈত শাসন বাংলায় কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বৈদেশিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য নবাবকে কোম্পানির সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করে। তাছাড়া নায়েব সুবাদার নিয়োগ করার ক্ষমতা কোম্পানি সংরক্ষণ করার সুবাদে নিজামতের সাধারণ প্রশাসনের উপর কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠত, দ্বৈত শাসনের নবাবের পক্ষে রেজা খান নিজামতের দায়িত্ব লাভ করলেও কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। তাছাড়া রেজা খান রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপরতা দেখালেও আইনশৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করেন। দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়ে জনজীবনে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতা নেমে আসে। অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক ইম্প্যাক্ট। প্রথমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের নির্মম বলি হয়েছিল এদেশের সাধারণ মানুষ। রাজস্ব আদায়ের ব্যাপারে নায়েব গোমস্তাদের উৎপীড়ন ও অত্যাচার এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। পলাশির যুদ্ধের পর থেকে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্বের হার প্রতি বছর বাড়তে থাকে। আলীবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল, সেখানে 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়।
দিনাজপুর জেলার রাজস্ব ১২ লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৭ লক্ষ টাকায় উন্নীত হয়। এভাবে জোর জবরদস্তি রাজস্ব আদায় এবং অত্যাচার উৎপীড়ন বাংলার জনগণের চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজ বণিকরা দস্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকরা পরাজিত হতে বাধ্য হয়। ফলে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিতে থাকে। তৃতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের বেশি দামি রেশমের বস্ত্রশিল্পকে বাংলা প্রতিযোগিতা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বাংলায় কেনা সস্তা দামের রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করেন। এভাবে রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। ৭৬-এর মন্বন্তর। কোম্পানির শাসনামলে রবার্ট ক্লাইভ প্রবর্তিত উৎপীড়নমূলক দ্বৈত শাসন ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলায় মন্বন্তর দেখা দেয়। দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় তারা অন্যায়ভাবে বাংলার জনগণের উপর অধিক খাজনা আরোপ করে। এছাড়া সব দিক দিয়ে প্রজাদের উপর অত্যাচার চালানো হয়। এই শাসন ব্যবস্থার কারণে জনগণের দুর্দশা চরমে পৌঁছায়, অর্থাৎ বাংলার জনসাধারণের অর্থনৈতিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে। এছাড়া পরপর ২ বছর অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে দেশে দারুণ খাদ্যাভাব দেখা দেয়। ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এতে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষ ও মহামারীতে মৃত্যুবরণ করেছিল। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে, দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি ও হতাশায় জর্জরিত, তখন ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক মারাত্মক দুর্ভিক্ষ ঘটেছিল বলে একে ৭৬-এর মন্বন্তর নামে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে। ডব্লিউ. হান্টারের মতে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। মোট কথা, ক্লাইভের দ্বৈত শাসন ইংরেজ স্বার্থের অনুকূলে হলেও বাংলা তথা ভারতের জনগণের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।